আমরা ক্যাশ মেশিন বইতে প্রবেশ করি। প্রথমেই আমাদের এই বইটাতে দেখেন পর্ব দুইটা আছে, একটা হচ্ছে আউটার ব্যাটেল আর একটা হচ্ছে ইনার ব্যাটেল। আউটার ব্যাটেল হচ্ছে আপনার আহ, ধরেন একটা গাছের তুলনাটা আমরা এখানে পেয়েছি, এবং এমনিতেও আমরা দেখি যে একটা গাছের উপরের মাটির উপরের অংশটুকু আমরা দেখি, কিন্তু মাটির নিচে যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের দেখা যায় না। হ্যাঁ, উপরের অংশটা হচ্ছে আউটার ব্যাটেল, আর মাটির গভীরে যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে ইনার ব্যাটেল। তো পর্বের প্রথমটা হচ্ছে আউটার ব্যাটেল, এখানে 11টা চ্যাপ্টার আছে। আর পর্বের দ্বিতীয়টা হচ্ছে ইনার ব্যাটেল, এটা হচ্ছে মানে আরো 6টা পয়েন্ট আছে। তো আমরা হচ্ছে আজকে প্রথম থেকেই শুরু করব আউটার ব্যাটেল দিয়ে। হুম। তার আগে একটু আমরা ভূমিকায় যাই। খনি আবিষ্কারের নেশায় হন্য হয়ে ঘুরে বেরিয়েছে মানুষ হাজার বছর ধরে। খনি আবিষ্কারের নেশায় মানুষ হচ্ছে হাজার বছর ধরে হন্য হয়ে ঘুরে বেরিয়েছে, এটা বলা আছে এই বইয়ের ভূমিকাতে। পৃথিবীর ইতিহাস যত প্রাচীন, মানুষের খনি আবিষ্কারের নেশা বোধহয় তার চেয়েও বেশি পুরনো। হিরে স্বর্ণ থেকে শুরু করে লোহা কয়লা আকরিক সবই খুঁজেছে সে, কি না খুঁজেছে। এবং এই খনির লোভে মানুষ হচ্ছে খুনাখুনি, মাইলের পর মাইল হেঁটেছে, উজাড় করেছে সভ্যতা, নিশ্চিহ্ন করেছে অনেক ঘরবাড়ি। এখন এই খনি কি? খনি তো আমরা জানি যে পৃথিবীতে অনেক দামি দামি খনি আছে, খনিজ সম্পদ আছে। সেইগুলোর উদ্দেশ্যে কিন্তু দেখেন, সেই যে হাজার বছর, এখানে কম, হাজার বছর মানে কম, কিন্তু তারপরের লাইনে কিন্তু বলেছে যে পৃথিবীর ইতিহাস যত প্রাচীন তার চেয়েও কিন্তু বেশি পুরনো এই খনি আবিষ্কারের ইতিহাস। মানুষ এক মানে আপন মানুষকেও খুন করে ফেলছে, আমরা দেখছি চারপাশে, এবং সারা বিশ্বে যে কিছু কিছু জায়গায় যে আগ্রাসন চলছে, সেগুলোও কি, সেগুলো তো আমাদের কোনো না কোনো সভ্যতা ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে। অথচ এই লোভ এক পর্যায়ে এসে কোথায় এসে ঠেকেছে? টাকায়। তারপরে কিন্তু এটা শেষ হয় না, লোভ কিন্তু মানুষের চলেই এসছে। তো মানুষ যে এত নেশায় মত্ত হয়ে গেল টাকার মেশিনের জন্য, কিন্তু মানুষ যে ঘাড়ে একটা মস্ত বড় টাকার খনি নিয়ে ঘুরছে, সেটাই কেবল তার অজানা। এখন আমরা আমাদের কি, আমাদের মাথায় যে কি খনিজ সম্পদ লুকিয়ে আছে সেটাই আমরা এই বইয়ের মাধ্যমে আবিষ্কার করব। পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে তার চেয়ে অধিক খনিজ লুকিয়ে আছে মানুষের ব্রেনে, কিন্তু উত্তোলন করতে না জানায় এর কোনো দাম নেই। খনিজ সম্পদ আছে, এটা আমরা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারলাম, কিন্তু কিভাবে উত্তোলন করব সেটার সিস্টেমটা আমাকে জানতে হবে। না হলে কিন্তু এই ঘাড়ের উপরের মাথাটাই আমাদের জন্য হয়ে যাবে সবচেয়ে বড় বাধা। তাই তো ঘাড়ের উপরের মাথাটাই আমাদের জন্য হয়ে যাচ্ছে সবচেয়ে বড় বোঝা। আলটিমেট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট, নিজের ব্রেনকে ট্রেন করে কিভাবে কোটি টাকার ক্যাশ মেশিনে রূপান্তর করা যায় তার রোড ম্যাপই এই বইয়ের এক একটি পাতা। এখন এক একটা পাতায় আমরা যাচ্ছি। ভূমিকার আরেকটু অংশ বাকি আছে। টাকা চায় না এমন মানুষ পাওয়া নিশ্চয়ই দুষ্কর। কারোর কাছে কোটি টাকার মালিক হওয়াটা যেন পায়ের উপর পা তুলে জীবন চালানোর মতো। এখন সবার কাছে তো আবার বিলাসিতার জন্য টাকা না, কারো কারোর হচ্ছে কি হাজার হাজার মানুষের জীবন বদলে দেওয়া আর পৃথিবীতে দাগ রেখে যাওয়ার সুযোগ। তাহলে টাকা হচ্ছে দুই ভাবে আমরা ভাবতে পারি, কেউ হচ্ছে আরামে কাটানোর জন্য টাকা দরকার, আর কারো হচ্ছে মানুষের উপকার করার জন্য টাকা দরকার। কথা যেটাই হোক, সবার আরাধ্য বস্তু যেন আসতো একটা টাকার মেশিন। যদি একটা টাকার মেশিন থাকতো তাহলে কিন্তু অনেক ভালো লাগতো, তাই না? কিন্তু এই টাকাই আমাদের জন্য হয়ে দাঁড়ায় টেনশনের দুশ্চিন্তা আর ভয় এসে আঁকড়ে ধরে, কখনো কখনো লোভী হয়ে নিজেদের পা বাড়িয়ে দেই অসৎ পথে। যখন আমার মনে হয় টাকা লাগবেই, তখন কিন্তু আমরা আমাদের এই লোভের কারণে অনেক সময় আমাদের ব্যক্তিত্বকে পথে বসিয়ে দিই। আর তাই এই বইয়ের শুরুতে আলোচনা করে নেই কিভাবে টেনশন ছাড়াই টাকা ইনকাম করা যায়। মানে খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, কিন্তু প্রত্যেকটা লাইন আপনাকে পড়তে হবে। কিভাবে শুধু সঠিক দক্ষতা ও কৌশলের অভাবে ক্যাশ মেশিন নামের বিজনেসটাই টেনশনের মেশিন হয়ে দাঁড়ায়, যেটা আমি বলেছিলাম যে আপনাকে টেনশন মেশিন নাকি ক্যাশ মেশিন কোনটা। যদি আমার ফিল হচ্ছে, যদি আমি দুইটার একটাও না নিতে চাই, তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা হবে অটোমেটিক টেনশন মেশিন চলে আসবে, কারণ যখন ক্যাশ মেশিনের টান মানে টান পড়ে যাবে, ক্যাশের টান পড়ে যাবে, তখন কিন্তু ওইখানে টেনশন, কারণ অনেক বিষয়ে মেনটেন করতে ক্যাশ লাগে। তো উদ্যোগ একটা দাঁড় করালেই হয়তো উদ্যোক্তা হওয়া যায়, কিন্তু টাকা কিন্তু কামানো যায় না।
সবাই তো উদ্যোগের কথা বলে, কিন্তু উদ্যোক্তার ভুল যার কারণে উদ্যোগটা আর দাঁড়ায় না শেষ পর্যন্ত, আর একটু দাঁড়িয়ে গেলেও মারাত্মক যে পাঁচটা ভুলের কারণে তার বেশিক্ষণ আলোর মুখ দেখতে পারে না, সেই ভুল ধরিয়ে দিয়ে আমি বদলাতে চেয়েছি উদ্যোক্তাদের চিন্তা ভাবনা। এখন শুধু ভুল না, এখানে কিছু ওয়েও দেখানো হয়েছে, মানে বাতলে দিয়েছি সেই ভুলগুলো থেকে শুধরানোর উপায়গুলো। তাহলে আমাদের কি করতে হবে? বই পড়ার সময় চারদিকে যত কিছু আছে সব কিছু আমাদেরকে পরিবর্তন করে, মানে নিজেকে একদম ফ্রেশ মাইন্ডে নিয়ে বসতে হবে, এবং হাতে খাতা কলম থাকবে। যেভাবে একটা খেলার মাঠে কি হয়, খেলার মাঠে কেউ যদি ভালো খেলোয়াড় হতে চায় তাহলে তার কি করতে হয়? সেই খেলার খুঁটিনাটি সবকিছু কিন্তু তাকে ভালোভাবে বুঝতে হয়। যদি কোনো রকম খেলতে চায় তাহলে এত খুঁটিনাটি লাগবে না, মেন মেন জিনিসগুলো জানলেই হবে। কিন্তু যদি সে ভালো খেলোয়াড় হতে চায় তাহলে কিন্তু সে খুঁটিনাটি বিষয় সিক্রেট গুলো বুঝতে হবে। তো এই বইতেও বিজনেসের গেম নিয়ে লেখক হচ্ছেন সন্ধান দিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের, যেটার খুঁটিনাটি জেনে আপনি হচ্ছেন একটা দ্য আলটিমেট ড্রাইভিং মেশিন বা ক্যাশ মেশিন আপনি তৈরি করে ফেলতে পারবেন, এবং এটাকে আপনি কার্যকর করে ফেলতে পারবেন। তো বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকুন আর হয়ে উঠুন দ্য বিগ গেম অফ লাইফ এর চ্যাম্পিয়ন প্লেয়ার। তাই পর্ব একে, টাকাই দেবে টেনশন নয়, আউটার ব্যাটে। আচ্ছা, কল্পনা করুন তো, কি কল্পনা করতে হবে? যে আপনার কাছে বৈধভাবে টাকা বানানোর একটা মেশিন আছে, নাম তার ক্যাশ মেশিন। কি করতেন এরকম মেশিন পেলে? মনে মনে বলছেন, আবার জিগায় কি না করতাম সেটা বলেন। এমন একটা মেশিন পেলে জীবনে আর কি লাগে? আচ্ছা, দেখেন এখানে আমাদের যেই ফিলিংসটা সেটা হচ্ছে, আমরা ভাবি যে আচ্ছা এই মানে প্রত্যেকটা বই পড়ার সময় আমরা কি করি, বইয়ের হচ্ছে অল্প অল্প লাইন বা মানে পড়ে যাই, যে মূল পয়েন্ট যেগুলো সেগুলো পড়ে যায়, ভিতরটা পুরোপুরি পড়ি না। না পড়েও মনে করি কি পড়েছি, ও এটা তো পড়া হয়েছে, তিনবার চারবার পড়া হয়েছে। কিন্তু যারা বিজনেস ব্লুপ্রিন্ট আমার সাথে পড়েছেন তারা কিন্তু বলতে পারবেন যে প্রথম দিন আপনি যেরকম পড়েছেন নিজে নিজে, যখন একসাথে আমরা পড়েছি আলোচনা করেছি তখন অনেকগুলো বিষয় আপনার কাছে নতুন হয়ে ধরা দিয়েছে। ঠিক তেমনি এখন যার মনে হচ্ছে যে আমি যদি নিজের থেকে কিছু শেয়ার করতাম তাহলে বুক রিডিং থেকে ভালো হতো, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই জায়গাতে আপনার জন্য, ওই যে বললাম আপনার মাথায় যেরকম খনিজ সম্পদ আছে, আপনি এই পর্যন্ত কতটুকু ব্যবহার করতে পেরেছেন, আমরা তো এতটুকু ব্যবহার করতে পারিনি, এখনো এখনো অতটুকু খুঁজে পাইনি। ঠিক তেমনি বইয়ের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে পড়তে গেলে আপনি টের পাবেন। তো সেই পর্যন্ত একটু পড়েন, ধৈর্য ধরে দেখেন। আমাদের জীবনের সব স্বাদ আহ্লাদ পূরণ করতাম কি দিয়ে? যদি টাকার মেশিন থাকতো, আর ঋণ থাকতো না, রান খয়রাত তথা সমাজের কল্যাণে ব্যয় করতাম, রাজপ্রাসাদের মতো একটা বাড়ি বানাতাম, পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম, আরো যে কত কি করতাম তার ইয়ত্তা নেই। উফ, ভাবতেই মনের ভিতরের প্রজাপতির মতো পাখা মেলে উড়ে বেড়াচ্ছে, এমন জিনিস ভাবলেও শরীরে ভাব একটা একটা ভাব চলে আসে। নিশ্চয়ই ভাবছেন এটা তো নিছক কল্পনা, সত্যিকারের ক্যাশ মেশিন পাওয়া তো আর সম্ভব নয়। সম্ভব ভাই, যদি বলি আপনার কাছে অলরেডি একটা ক্যাশ মেশিন আছে। তো একটু নাটকের সুরে এই জায়গাটা শুরু হলেও আপনার ইন্টারেস্টিং লাগবে এই জন্য যে প্রত্যেকটা বিজনেসই এক একটা ক্যাশ মেশিন, আর প্রত্যেকটা বিজনেসের মালিক বা উদ্যোক্তা হচ্ছে ওই ক্যাশ মেশিনের মালিক। তাহলে সমস্যা হচ্ছে আমাদের, আমি মালিকও আছি আমার মেশিনটাও আছে কিন্তু ফাংশন করে। অর্থাৎ আপনি কারখানা দিয়েছেন, মেশিনও রেখেছেন, কিন্তু ফাংশন করছে না, কারণ ফ্রেমওয়ার্ক নাই এবং প্রসেসও ফলো করা হয় না। তাই আমাদের ক্যাশ মেশিন হয়ে যাচ্ছে টেনশন মেশিন। দক্ষতার অভাবে বিজনেস আমাদের জন্য টাকা নয় হয়ে উঠছে। ভাবুন তো, টাকা বানানোর জন্য শুধু ক্যাশ মেশিন থাকাই কি যথেষ্ট? সরকারের যে টাকা ছাপানোর মেশিন রয়েছে সেখানে কি অটোমেটিক টাকা বের হতে থাকে? না, শুধু মেশিন হলেই কাজ হবে না। মেশিন থেকে টাকা প্রডিউস করার জন্য অনেকগুলো রসদ লাগে। টাকা ছাপানোর কাগজ, সফটওয়্যার, বৈদ্যুতিক সংঘ, আপনি এত মানে মনে হচ্ছে যে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না, কিন্তু জানেন এটা দিয়ে আপনি রিলেট করতে পারেন আপনার বিজনেসের সাথে। ধরেন আপনার কাগজও আছে, মানে টাকা প্রডিউস করার জন্য সফটওয়্যারও আছে, বৈদ্যুতিক সংযোগও আছে। এরপরেও আপনার কি লাগবে? কিছু স্পেসিফিক প্রসেস লাগবে। কিন্তু আমরা অনেক সময় কি হয়, আমাদের বিজনেসের এগুলো সবগুলোই রেখে, মানে এখান থেকে ধরেন 10টা বিষয় আমার দরকার, আমি 7টা রেখেই ভাবলাম যে আমি তো সবই রাখছি। ধরেন আপনার মোবাইল নাম্বার,
01 সামথিং সামথিং সামথিং, একটা ডিজিট যদি কম হয় তাহলে কি আপনার নাম্বারে কলটা যাবে? আর একটা ডিজিট যদি ভুল হয় তাহলে কি সেটা আপনার কাছে যাবে নাকি ওই ডিজিটের মালিকের কাছে চলে যাবে? ওই নাম্বার, দেখেন, সেম। আপনার কাছে মেশিনও আছে, সফটওয়্যার আছে, সব বৈদ্যুতিক সংযোগ আছে, ছাপানোর কাগজ আছে, তারপরেও দেখা যাবে যে আপনার একটা হয়তো গ্যাপ আছে, ওইটার জন্য আপনার ক্যাশ মেশিনটা স্টার্ট হচ্ছে না অথবা প্রসেস করে টাকা দিচ্ছে না। তাহলে এটার সাথে আপনি ডিপলি থিঙ্ক করতে পারেন যে আপনার বিজনেসে কোথায় একটা গ্যাপ আছে। ভুল মেশিন কোনো টাকা নয়, দেবে টেনশন। সারাদিন গুতাগুতি করেও লাভ হবে না। ঠিক তেমনি আপনার বিজনেস নামক ক্যাশ মেশিনটা আপনাকে কি দেয়, টাকা নাকি টেনশন? এই বইয়ের মেথড, স্ট্র্যাটেজি, প্রিন্সিপালস, ফ্রেমওয়ার্ক গুলো ঠিক মতো ফলো করুন, আপনার বিজনেসও আপনাকে টাকাই দিবে, টেনশন নয়। শৈশবের স্মৃতি লেখক এখানে কল্পনা করেছেন যে একসময় আমরা কি ভাবতাম, টাকা থাকলে, ছোটবেলায় টাকা থাকলে কি কি করতাম, সেই থিঙ্কিং কিন্তু এখন আর নাই। তখন টাকা থাকলে শুধু চকলেট, আইসক্রিম, চিপস এগুলো খেতাম, ব্যাট বল কিনতাম, এসবই ভাবতাম। আর এখন টাকার পারপাস ভিন্ন হয়ে গেছে। চলুন তাহলে নেমে পড়ি ক্যাশ মেশিনে টাকা বানানোর মিশনে। হাড় দুর্বল থাকলে বইটা পড়া থেকে বিরত থাকুন। ইনকাম গোল কোটি টাকার নিচে হলে বইটি পড়ার দরকার নেই, বইটি পড়া শেষ করার আগেই ব্যাংক অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে নিন। উদ্যোক্তার ভয়াবহ 5টা ভুল। কি সেই 5টা ভুল? নাম্বার ওয়ান, দেখেন, এর একটা ভুলও যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই ভুল খুঁজে শুধরে নিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা উদ্যোক্তা হওয়ার পর এখানে অ্যাকচুয়ালি প্রথমত এসএমই যারা আমরা তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারপরেও কিছু কিছু বড় বড় কর্পোরেট ব্যবসায়ীদের ক্ষেত্রেও আপনি দেখবেন যে এটা অনেক সময় মিলবে, যে আমরা শুধু পণ্য বা সার্ভিসে ভালো ফোকাস, মানে আমার সার্ভিসটা অনেক ভালো, আমার পণ্যটা অনেক ভালো, তারপরেও কেন আমারটা সেরা হবে না, আমরা খুঁজবো এখানে। তারপরে 2 নম্বর হচ্ছে একাই সব করা, মানে চিফ এভরিথিং অফিসার হয়ে যাও, মানে নিজেই সবকিছু করবো। 3 নম্বর হচ্ছে টাকাকেই সকল সমস্যার সমাধান মনে করা। তাই তো, টাকাই তো সব সমস্যার সমাধান আমাদের মনে হয়, তাই না? মনে হয় যে এবার টাকাটা, এটা যদি আমি একটা ভালো এরকম ইনভেস্ট পেতাম তাহলে মনে হয় হয়ে যেত, আবার টাকা আমার কাছে আছে তাইলেই মনে হয় আমি বিজনেসম্যান। নো, আমরা দেখবো। 4 নম্বর হচ্ছে মানি ম্যানেজমেন্টে গাফিলতি। 5 নম্বর হচ্ছে বিজনেস স্কিল শেখায় অনাগ্রহ। বিজনেস স্কিল হচ্ছে আপডেট হয়। 10 বছর আগে যেটা শিখেছি সেটা কিন্তু এখন কাজ করবে স্লো। যেমন আপনার নোকিয়া সেট এত ভালো ছিল, কিন্তু আপডেট না করার কারণে কিন্তু ওরা পিছিয়ে গেছে, হারিয়েই গেছে। এখন আবার ওরা অ্যান্ড্রয়েড সেট নামিয়েছে, কারণ ওরা আপডেট হতে চায়নি। এবং আমরা যে স্কিল যখন শিখি ভাবি যে স্কিল দিয়ে মনে হয় হ্যাঁ কিছু বেসিক প্রিন্সিপাল আমাদের থাকতে হবে, এটা মানে শত শত বছর ধরে কিছু জিনিস থাকবেই, যেমন সক্রেটিসের কিছু ইয়ে, অ্যারিস্টটলের কিছু নীতি, এগুলো থাকবে। এগুলো থেকেও আপডেটেড যে প্রযুক্তির বিষয়গুলো, এগুলো আমাদের স্কিল অর্জন করতে হবে। প্রথমটাতে আমরা দেখি আপনি কি শুধু পণ্য বা সার্ভিসে ফোকাস দিচ্ছেন। কখনো দেখেছেন যে অ্যাপল, কোকাকোলা, নাইকি, অ্যাডিডাসের মতন পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড গুলো কেন নিজেরা পণ্য বানায় না? পণ্যই যদি সবকিছুর সেরা হতো, মানে করলে সেরা হয়ে যেতে পারতাম, তাহলে এরা কেন নিজেরা প্রোডাক্ট বানায় না? তাহলে একটা প্রশ্ন, দেখেন, নিজের মধ্যে নিজে ব্রেন ওয়ার্ক করতে হবে। তারা কি নিজেরা পণ্য বানাতে পারে না? অবশ্যই পারে, কিন্তু ওরা পারে বানাচ্ছে না, তারা ম্যানেজমেন্ট করছে। যা পারে না সেটা হচ্ছে মানুষের মাইন্ড দখল করতে। তো কারণ পণ্য এখন যে কেউ বানাতে পারে, কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে। এবং এই ব্যাপারে আমরা ডিটেলস পড়বো মার্কেটিং ম্যাজিক অধ্যায়ে। বাংলাদেশে উদ্যোক্তারা শুধু পণ্য খুঁজে আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে পাগল প্রায়, মানে কিভাবে কন্টেন্টটা বানানো যাবে, কোথায় যেয়ে আমরা হচ্ছে খাবারটা তৈরি করছি, ড্রেসটা তৈরি করছি, কিভাবে তৈরি করছি, কেন এটা ভালো, এটা বুঝাইতে বুঝাইতেই কিন্তু আমাদের অনেক বাজেট চলে যায়। অথচ এটা কিন্তু একটা মাত্র পার্ট। এবং এটা দেখাইতে যে ফ্যাক্টরির পিছনে খরচ করে করে মার্কেটিং এর বাজেট কমে যায়। তো এই দেশে বিরাট ফ্যাক্টরি আর আলিশান অফিস না হলে আমাদের কাছে কি মনে হয় যে একটা ভাব আসে না। অথচ ব্যবসা বড় হবার আগে এসব ব্যয় করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। পয়েন্ট করলাম। আপনি কি, আপনারা কি, আমরা কি কেউ কখনো দেখেছি যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল কোন, কখন ওরা লঞ্চিং প্রোগ্রাম করেছে? ওদের কোনো প্রোগ্রাম কি আমরা শুনেছি যে এটা লঞ্চ করেছে এজন্য বিশাল প্রোগ্রাম? এরকম জানি না, আমি শুনিনি, হয়তো আপনারা শুনেও থাকতে পারেন। কিন্তু দেখেন হঠাৎ তারা যেভাবে উপরে চলে এসেছে, এবং আরো অনেক বিষয়গুলো আমাদের সামনে আসবে, যে প্রথমেই আমাদের মানে এত হাইলাইটস করার কিছু নেই। ম্যাকডোনাল্ডস কিন্তু সেরা স্বাদের বার্গার বানিয়ে বিশ্ব সেরা হয়নি, যদিও আমরা বার্গারের জন্য ম্যাকডোনাল্ডস কে চিনি, কিন্তু ওরা আসলে বিজনেস করে কি দিয়ে?
ওরা কনসিস্টেন্সি ও অপারেশনাল এক্সিলেন্স আছে ওদের। কারণ এইটা কিসের মধ্যে আছে? তাদের যে পলিসি, তারা বার্গারের জন্য আমরা তাদেরকে চিনি, কিন্তু তাদের সেটার চেয়ে তাদের অনেক মজাদার জুসি হেলদি বার্গার রেস্টুরেন্ট আছে, কিন্তু তারা কেন বিশ্বসেরা? কারণ কনসিস্টেন্সি ও অপারেশনাল এক্সিলেন্স। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সপ্তাহখানেক চেষ্টা করলে ম্যাকডোনাল্ডস এর চেয়ে মজাদার বার্গার বানাতে পারেন। মানে বার্গারের শেফ যারা, ওরা পারবে খুব ভালো। কিন্তু ম্যাকডোনাল্ডস এর মতন ব্র্যান্ডিং, অপারেশন ও কনসিস্টেন্সি বজায় রাখতে পারবে? এইটা অসম্ভব কঠিন একটা কাজ, কারণ এখানে ওরা এত পরিমাণ বাজেট খরচ করে, এত থট ইউজ করে, যেটা আমাদের জন্য এখন অসম্ভব। তো পৃথিবীর যে কোনো প্রান্তেই যান, ওদের আউটলেটে যেয়ে বসলে দেখবেন সেম ফিল পাচ্ছেন। এই যে সেম ফিল পাওয়া, এটা ব্র্যান্ডের একটা পার্ট। বার্গারের একই টেস্ট, সার্ভিসের একই রকম স্ট্যান্ডার্ড, ওরা দিনরাত এসব ডেভেলপ করার পিছনে সময় দেয়। মানে একবার করলো তারপরে শেষ না, এটা দিনরাতই ওরা এটাকে ডেভেলপ করার পেছনে সময় দেয়। আচ্ছা, না পণ্য ভাবতে ভাবতে দিন শেষ। ডোন্ট গেট মি রং, আমি পণ্যকে গুরুত্ব দিতে নিষেধ, পণ্য তো একটা ভালো দিতেই হবে, এটা তো আপনি খারাপ পণ্য দিতে পারবেন না। কিন্তু এটা তো একটা মাত্র পার্ট, এটা তো আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। তাই দিন শেষে আপনাকে পণ্য নয়, বেচতে হবে ট্রান্সফরমেশন। দেখেন আমাদের অসংখ্য কন্টেন্ট আসে আমাদের সামনে, বিজ্ঞাপন আসে যে, অসংখ্য বিজ্ঞাপন আসে দেখবেন যে কিভাবে প্রোডাক্টটা প্যাকিং করছি, কিভাবে হাইজিন মেনটেন করে তৈরি করছি, কিভাবে এ করছে সে করছে, সেটাই আসছে। কিন্তু ওইটা দিয়ে আপনার অডিয়েন্সের কি ট্রান্সফরমেশন হচ্ছে, সেইটা তো আমরা কন্টেন্টে আনছি না। আর যারাই আনছে ওরাই কিন্তু, দেখেন বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন, ওরা কিছু প্রোডাক্টের ভালো মন্দ ওইভাবে বলে না, বরং ওইটা দিয়ে লোকজনের কি পরিবর্তন হয়েছে, যেটার জন্য সে মরিয়া হয়ে ওঠে, ওইখানে তারা কাজ করে। আমরা যারা ছোট উদ্যোক্তা, আমাদের অ্যাকচুয়ালি এখানে বাজেট খরচ করার মতন আমাদের অর্থই থাকে না। তো দেখি আমরা এই বইয়ের শেষে হয়তো আমরা একটা উপায় পেয়ে যাব। গাড়ি নয়, আপনাকে বিক্রি করতে হবে নিরাপদ যাত্রা, ইন্স্যুরেন্স না। মানে আপনি যদি গাড়ি সেল করতে চান, তাহলে অ্যাডভার্টাইজমেন্টে যে গাড়িটার প্রাইস কত, গাড়িটার মডেল কত, এগুলি তো পরে আসবে। আগে আসবে যে আপনি এই গাড়িটার মাধ্যমে লোকটার কি ট্রান্সফরমেশন দিতে চাচ্ছেন, যে নিরাপদ যাত্রা। তখন তার মনে হবে হ্যাঁ এই গাড়িটা আমাকে, তারপরে যে সে জানতে চাইবে যে এটা কি মডেল, কি বা কি আসে বিষয়। ইন্স্যুরেন্স নয়, বেচবেন পরিবারের প্রতি ভালোবাসা। ফ্ল্যাট নয়, বেচেন প্রশান্তির নীড়। ডায়মন্ড নয়, বেচবেন সিম্বল অফ লাভ। ব্র্যান্ডেড মার্কেটিং বিশেষজ্ঞ সেথ গডিন বলেন, মার্কেটিং ইজ নো লঙ্গার অ্যাবাউট দ্য স্টাফ ইউ মেক, বাট দ্য স্টোরিজ ইউ টেল। তাহলে ব্র্যান্ডিং জন্য আমরা কি করব, যে ওই জিনিসটা, ওই বিজনেসের যে কোর প্রোডাক্টটা, সেটা অ্যাকচুয়ালি মানুষের কি পরিবর্তন সাধন করে, এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2 নম্বর আসেন একাই সব করা। আমরা প্রথম থেকেই কি করি, একদম সবকিছু একাই করি এবং একটা প্রাউড ফিল করি যে আমি সিইও। হ্যাঁ, এটা কোচ এখানে খুব মজা করে লিখেছেন। আর সবার সেমিনারে বলে বেড়ান আমি চিফ এভরিথিং অফিসার, আমি তখন মুখ লুকিয়ে হাসি। অন্যদিকে আমার ফেসবুকের বায়োতে লেখা সিএনও, চিফ নাথিং অফিসার। ন্যাচারালস হচ্ছে আমার ফাউন্ডেড একটা অর্গানিক ফুড ব্র্যান্ড। অনেকে কিউরিয়াস হয়ে জানতে চান আমি কি ভুল লিখেছি কিনা। চিফ নাথিং অফিসার মানে কি, আমি কেন এরকম দিয়েছি, কারণ হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি কোনো কাজই করেন না, সব কাজ ওনার টিম মেম্বার করে। কিন্তু উনি শুধু হালকা মেন্টরিং করে বা মনিটরিং করে। তো এটাই তো আসলে একটা উদ্যোক্তার আলটিমেট গোল হওয়া উচিত। কখন বুঝবেন যে আপনি সফল উদ্যোক্তা? যখন দেখবেন আপনার উদ্যোগ বা বিজনেস আপনাকে ছাড়াই চলছে। এও কি সম্ভব? জি ভাই, আলবৎ সম্ভব। কারণ সফল উদ্যোক্তারা এটা সম্ভব করতে পারেন বলে এত এত নতুন উদ্যোগ হাতে নিতে পারেন। আমি নিজে এটা সম্ভব করেছি, তাহলে এটা সম্ভব। এটা অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? যে চিন্তা করে দেখুন যে আপনি বিজনেস চালান নাকি বিজনেস আপনাকে চালায়। আপনি যদি বিজনেসের ফাউন্ডার বা মালিক হন, বিজনেস যেন আপনার মালিক না। ইউ হ্যাভ টু ওন ইউর বিজনেস রেদার দেন বিজনেস ওনিং ইউ। আচ্ছা, এই বইয়ের প্রথম অংশগুলো আমরা অনেকেই গভীরভাবে পড়েছি। যেটা পড়েছি কিন্তু কাজে লাগাইনি, সেটা কিন্তু আরেকটু ভিতরে আসবে। আর এখানে ট্রান্সফরমেশন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খাতায় নোট করেন। যে আমরা, 1 নম্বর পয়েন্ট ছিল আমরা পণ্য বেচবো না, আমরা মানে পণ্য তো ভালো দিতেই হবে, এটা তো আর ইয়ে মানে এটা এরকম আর কি, যে সকালে উঠতে ব্রাশ আপনাকে করতেই হবে, নর্মাল একটা বিষয়। আপনার ক্ষুধা লাগলে তো আপনাকে খেতেই হবে, এটা একটা নর্মাল বিষয়। তো প্রোডাক্ট তো আপনি ভালো দিবেন, এটা নর্মাল বিষয়।
কিন্তু এখানে এক্সেপশনাল কি থাকবে, যে আপনি উপস্থাপন করার সময় এটা বুঝতে হবে যে এই পণ্যটা দিয়ে অ্যাকচুয়ালি অডিয়েন্সের ট্রান্সফরমেশন হয় কিনা, কতটুকু হয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি গুড পিপল, ভালো পিপল রেডি করতে পারছি কিনা, যেটা দিয়ে কোম্পানিটা চলবে আমাকে ছাড়াই। বাট আমি হচ্ছে তাদেরকে টার্গেট দিয়ে রাখবো মনিটরিং করার জন্য। এবার আসেন 3 নাম্বার, টাকাকেই সকল সমস্যার সমাধান ভাবা। এটা একদম কমন বিষয়। আমরা যাই শিখি, যতটুকু শিখি অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, এটা কিন্তু আমাদের মাথায় থাকে না। আমরা মনে করি যে আমরা তো অনেক জায়গায় শিখলাম, মোটামুটি যা শিখেছি এটা দিয়ে পারবো। হ্যাঁ, পারবেন। যতটুকু ধরেন যে আমার হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এটা দিয়ে 2 রুমের একটা ঘর বানানো যাবে, আপনি পারবেন। তারপরে কি হবে? তারপরে ওইটাকে মেরামত করতে যে আপনার আবার দেখা যাবে আরো অনেক টেনশন চলে আসছে। এই জন্য প্রথম থেকে একটু ভেবে চিন্তে হিসাবগুলো ঠিকঠাক করে আপনাকে কাজে নামা উচিত। কিন্তু আমরা তখন আবার শুরু করে দিই কি, যে টাকা পেলেই মনে হয় বিজনেসটা ভালো চলবে। আমরা বিজনেস ব্লুপ্রিন্ট বইতে দেখেছি যে টাকা পেলেও টাকার একটা স্কিল থাকতে হয় যে কিভাবে ম্যানেজমেন্ট করবেন। হ্যাঁ, আমরা জানি 1/3 টাকা হচ্ছে আমাদের প্রথমে চলে যায়, মানে শিখতে শিখতে। তারপর 2/3 চলে যায় এটাকে গুছাতে গুছাতে, তখনও আমাদের টাকা কিন্তু আসে না। তা আমরা অনেক সময় উদ্যোক্তারা তখনই হতাশায় পড়ে যাই, যে অনেকে বলতেই থাকে যে এত টাকা ইনভেস্ট করলেন, কই টাকা তো আসলো না। কিন্তু আরেকটু ধাক্কা দিলেই কিন্তু দরজাটা খুলে যায়, থার্ড পর্যায়ে এসেই কিন্তু আমাদের টাকা আসা শুরু হওয়ার কথা। তাহলে এই জিনিসটা আমার শুরু করার আগেই আমার হাতে কলমে করে রাখতে হবে, আমার পুরো প্ল্যানিংটা রেডি থাকতে হবে। এবং সেই প্ল্যানিং এর মধ্যে থাকবে কি, যে মানি একটা টুলস, কিন্তু আমরা প্রথমেই মনে করি যে টাকা থাকলেই মনে হয় আমি বিজনেসটা সফল করে ফেলতে পারতাম, নাই দেখে আমি পারতেছি না। তারপর টাকা পয়সা ধার দেনা করে শুরু করে দিলাম, যতটুকু ধার করলাম পুরোটা দিয়ে শুরু করলাম, তারপরে শেষ। এই হলো অবস্থা, যেন না হয় সেরকম অবস্থা। দেখে যতটুকু শুনেছি দেখেছি, নিজের উপর ইনভেস্ট করে শিখেছি এবং নিজেও কিছু কাজ করেছি, ততটুকু দিয়ে কিন্তু আমি এই বইটাকে আবেগ, মানে আমার ভেতর থেকে আমি এই ব্যাখ্যাটা করছি। আপনারা অনেকেই দেখেছেন যে আপনাদের খুব কাছের অনেকে জব ছেড়ে দিয়ে নিঃস্ব হয়েছে, ভেবেছিল যে অনেকের লাভ হচ্ছে, উদ্যোক্তা হয়ে আমারও মনে হয় হয়ে যাবে। কিন্তু হিসাবটা ঠিকঠাক ছিল না, যে মার্কেটিং খরচ কত, এই কত সে কত। হয়তো আপন মা হয়তো মোটর সাইকেলটা বেচে বেচে দিয়েছে, হয়তো একটা একটু জমি বেচে দিয়েছে, মানে এমন কিছু কিছু কাজ করে ফেলি আমরা। তারপরে কিন্তু আমাদের খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়। তো এই জন্য এই মিসলিডিং হাইপে গা ভাসাবেন না, সাবধান। আপনি মূলত শুধু টাকার জন্যই কিন্তু কাজ করছেন না, এই পারপাসটা আপনাকে ক্রিয়েট করতে হবে। বিজনেসে আপনার স্কিল, স্ট্র্যাটেজি, সিস্টেম যদি আপ টু দা মার্ক না হয়, তখন সেই বিজনেসে আপনি যত টাকাই ঢালেন কোনো লাভ হবে না। মানে কি, এই লাইনটা দেখেন, আবার বলি, আপনার স্কিল, স্ট্র্যাটেজি, সিস্টেম এটা যদি একদম আপ টু দা মার্ক, মানে প্রতিটা পয়েন্টে আপনার ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিংটা করার সময় প্রত্যেকটা জিনিস পাই টু পাই হিসাব করে রাখে না, এইটা যদি আপনি সব ঠিকঠাক না করে রাখেন, তাইলে যত টাকা ঢালবেন লাভ হবে না। অনেকটা ওই যে বেহুলার বাসর ঘরের মতন, মানে এত প্রোটেকশন কিন্তু ছিদ্র দিয়ে ঠিকই সাপ ঢুকে গেছে। তো টাকা ঢেলে আপনি সমস্যার সমাধান করছেন না, বরং সমস্যা আরো বাড়াচ্ছেন। তখন আরো দায় ঋণের জালে জর্জরিত হতে থাকবেন। আউটডেটেড স্ট্র্যাটেজিস প্লাস ব্রোকেন সিস্টেমস প্লাস ইনক্যাপেবল টিমস ইকুয়াল টু সাকসেসফুল ফেইলিউর। মানি উইল নট সেভ ইউ। আমরা যখন ভাবি যে এই টাকাটা যদি কেউ আমাকে দিত তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত, নো। সমস্যার সমাধানের যে 3টা পয়েন্ট এখানে আছে, একটা হচ্ছে যে স্ট্র্যাটেজি আগের, এটা বর্তমানে কাজ করে না, এমন কোন স্ট্র্যাটেজি যদি আমি ফলো করি, এবং এটা যদি ব্রোকেন সিস্টেম ফলো করি, আর যদি আমার টিম ইনক্যাপেবল হয়, তাহলে এখানে মানির ভূমিকা কোথায়? মানি তো এখানে আপনাকে সেভ করতে পারছে না। তাহলে আপনি স্কিল্ড হলে ফান্ড কাজে লাগাতে পারবেন। আমরা যারা মনে করি যে টাকার জন্য ব্যবসা করতে পারছি না, উদ্যোগটা আগাতে পারছি না, তাদের জন্য এটা একটা মাইল ফলক। ভালো করে হিসাব করে দেখেন এই 3টা জিনিসের আপনার কোথায় গ্যাপ আছে। আদারওয়াইজ এই ফান্ড হবে বিপদের কারণ। এই 3টা স্কিল যদি আপনার ঠিকঠাক থাকে, তারপরে আপনি ফান্ড নিয়ে আসেন, তখন আপনি ফান্ড কাজে লাগাতে পারবেন। আর 3টার যদি একটা গ্যাপ থাকে, তাহলে ফান্ড এনেও আপনার কোনো লাভ হবে না, বরং ফান্ড হবে বিপদের কারণ। মনে রাখবেন, বিজনেসে শুধু মায়ের দোয়া থাকলেই হবে না, সাথে লাগবে 3 মায়ের শক্তি: মাইন্ড, মার্কেটিং, মার্কেট। তারপরে যে আপনি চতুর্থ মা পাবেন, সেটা হচ্ছে মানি।
এই পুরো বই জুড়ে মাইন্ড, মার্কেট, মার্কেটিং। আচ্ছা, এত যে শুনি তারপরও কেন আমরা পারি না? দেখেন, ইউ ডোন্ট নিড ফান্ড রেজিং, ইউ নিড স্কিল অ্যান্ড মাইন্ড রেজিং। এখন আমাদের যদি কোনো না কোনো ভাবে টাকার একটা সোর্স আসে, ধরেন আমার টাকা আসলো, আমি বিজনেস শুরু করতে, আমি তো ভাবছি টাকা আসছে মানে এইবার আমি শুরু করে দিব, 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমি শুরু করবো। তারপরে দেখেন আমার কি লাগতেছে, স্কিলটাও লাগতেছে, মাইন্ড রেজিং লাগতেছে। এই মাইন্ড রেজিংটা খুব গুরুত্বপূর্ণ। স্কিলও কিন্তু আপনি শিখতে পারবেন, কিন্তু মাইন্ডকে ম্যানেজ করে ধরে রাখা, কনসিস্টেন্সি থাকা, এই স্কিলটা আপনার লাগবে। 4 নাম্বার হচ্ছে মানি ম্যানেজমেন্টে গাফিলতি। এটার জন্য তো মানে মানিকে আমরা কি করি, মানি ম্যানেজমেন্ট তো অনেক, আসলে অনেকে মানি ম্যানেজমেন্ট না করেও কিন্তু সফল কিছুটা কিছুটা হয়, কিন্তু একটা পর্যায়ে আবার ধসও নামে, কারণ ওই যে ম্যানেজ শেষ পর্যন্ত কোনো না কোনো ভাবে সে ধাক্কাটা খেয়েই যায়। এই জন্য দেখেন, বিজনেস হচ্ছে মানি মেকিং গেম। তাহলে মানি মেকিং গেম মানি আপনাকে তৈরি করতে হবে, তাহলে এই মানি তৈরি করতে হলে কি করতে হবে, মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে। প্রথমত তারা টাকা হিসাব রাখে না, আমরা রাখি না। 1 নাম্বার, ডাইনামিক রিপোর্টিং সিস্টেম বানান যেন ডে টু ডে হিসাব নখদর্পণে দেয়। ডাইনামিক রিপোর্টিং সিস্টেম। 2 নাম্বার, প্রতি মাসে প্রফিট অ্যান্ড লস। 3 নম্বরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আপ টু ডেট ক্যাশ ফ্লো। এই যে উদ্যোক্তাদের বিজনেস মানি আর পার্সোনাল মানি, দেখেন, বিজনেস মানি কি আর পার্সোনাল মানি কি? বিজনেস মানি দিয়ে এখন আসলে এই বইতে স্যার যখন দিয়েছেন না যে বিজনেস মানি আর পার্সোনাল মানির মধ্যে আমরা পার্থক্য রাখি না, শুধু এসএমই নাকি, বড় যারা বড় বড় লোন টোন বিশাল মানে শ শ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে মেরে দেয়, ওরাও তো পার্সোনাল মানিতে ওটাকে ইনভেস্ট করে ফেলে। অসংখ্য উদাহরণ আছে, ব্যাংকে যেয়ে দেখেন কিছু কিছু জায়গায় আপনার টাকাই দিবে না, নাই, অথচ এখনো ওরা কোটি কোটি টাকা লোন দিচ্ছে। তখন ওরা কি করে, বড় বড় যারা রাঘব বোয়াল, ওরা ওই বিজনেস মানিকে কিছু বিজনেসে লাগায় আর কিছু পার্সোনাল মানিতে লাগায়। রিসেন্টলি আপনারা দেখেছেন যে কিছু কিছু মানুষের ঘর থেকে এ ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অনেক কোটি কোটি শ শ কোটি টাকা। তো এগুলো তো ব্যাংক থেকেই লুট করেছে, তাই না, ব্যাংকের মাধ্যমেই করেছে। পার্সোনালি তো বিজনেস মানিটাকে ওরা পার্সোনালি রেখে দেয়। কিন্তু আমরা চাই সৎভাবে, আমরা চাই এদেশে মডেল হতে যে ব্যবসা মানে হচ্ছে মানুষের সেবা করা। আপনি যদি মানুষের সবচেয়ে বেশি সেবা করে নিজেকে মানে হায়ার লেভেলে নিয়ে যেতে চান, তাহলে ব্যবসা হচ্ছে সেরা, ব্যবসা হচ্ছে সেরা মাধ্যম। সো আমাদের হিসাবটা সেভাবেই করতে হবে যে বিজনেস মানি আর পার্সোনাল মানিটা আলাদা থাকবে। ব্যবসার টাকা আমরা ব্যক্তিগত কাজে খরচও করব না। আবার ব্যবসার জন্য ওই যে দেখছেন, ব্যবসার জন্য লোন তুলে সেই টাকার অর্ধেক ঘুরে ফিরে ব্যক্তিগত কাজে খরচ করে ফেলছে। সবই কিন্তু প্রুফ কথাবার্তা। আবার এর উল্টোটাও আছে, অনেকে ব্যক্তিগত টাকা ব্যবসায় ঢালতে ঢালতে নিজস্ব ফাইন্যান্সিয়াল কোনো স্ট্যাবিলিটি তৈরি করতে পারছে না। মানে আরেক দিকেও আছে, অনেকে শেয়ার বাজারে এমন টাকা ঢালে, ধার দেনা করে জায়গা জমি বিক্রি করে একদম শেষ। তো উদ্যোক্তাদের ইনভেস্টমেন্টে প্ল্যানেও থাকে অনেক ভুল। যেখানে টাকা বিনিয়োগ করলে মানি মাল্টিপ্লাই হবে, ওইসব বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ভুল জায়গায় ইনভেস্ট করেন। তাইলে আমরা কোথায় ইনভেস্ট কতটুকু করব, এইটা আমাদের প্ল্যানে লেখা থাকতে হবে। খুঁজে দেখেন কয়জনের প্ল্যানে লেখা আছে। যাদের লেখা আছে বা ব্রেনে আছে ওরাই কিন্তু ভালো করছে। শো অফ করা রাজকীয় অফিস সেট আপ, অপ্রয়োজনীয় ডিভাইস আসবাব, এগুলো নেটওয়ার্ক গড়ার নামে ইরিলিভেন্ট ইভেন্টে স্পন্সর করা, মানে অনেকে চায় না আমার লোগোটা বেশি দেখা যায়। কিছু কিছু জায়গায় তো আপনার প্রথমে দরকার নাই, একটু পরে হলেও চলে। আবার অন্যদিকে যেসব জায়গায় ইনভেস্ট করা দরকার সেগুলোকে মনে করি অপচয় বা বাড়তি খরচ, যেমন লার্নিং এ বিনিয়োগ করা। অনেক তো শিখলাম, মানে আমরা অনেকেই উপর দিয়ে শিখতে চাই, একদম ডিপে নামতে চাই না। ভাবি আমি তো শিখেছি। ধরেন যে একজন, আমরা আমাদের যদি আমাদের বর্তমান শিক্ষার যে অবস্থা, আমরা যদি দেখি যে আমি তো এইচএসসি পাশ করব, যে পড়াশোনা আছে এটা দিয়ে এসএসসি এইচএসসি পাশ করব, কিন্তু এটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে টেকা যাবে না বা মেডিকেলে চান্স পাওয়া যাবে না, সেটা কিন্তু আমার লক্ষ্য না। আমি চাচ্ছি যে আমার সার্টিফিকেটটা দরকার। তো এইসব জায়গায় আমি বিনিয়োগ করতেই চাই না। কিন্তু হাতে অনেক টাকা পয়সার সুযোগ থাকা সত্ত্বেও আমরা ওই পড়ালেখার সুযোগটা কাজে লাগাই না, না করে আমরা দেখা যায় কি মানে ভালো অন্যান্য জিনিসপত্রে ব্যবহার করি। ধরেন একটু বিদেশ পাঠিয়ে দিলাম, এক্সট্রা লেখাপড়ার দরকার হলো না, ওইখানে যে কাজকর্ম করলো, টাকা আসা শুরু হলো। 8-10 বছর পরে কিন্তু বোঝা যায় যে তার পার্সোনাল লাইফ কত কষ্টের যাচ্ছে। দেখা যায় তার টাকা দিয়ে অনেকে আবার মানে ভাই বোন অন্যগুলো আবার লেখাপড়া করতে পারছে। তো এটা আসলে আমরা একটা উদাহরণ টানলাম, সেম আমাদের উদ্যোক্তা জীবনেও কিন্তু এরকম যে আমার কতটুকু
লার্নিং এ প্রয়োগ করলে ধরেন আমি দেখি যে 30,000 টাকা একজনের আছে, একজন আপু হয়তো পোস্ট করলেন আমার 30,000, বিভিন্ন গ্রুপে আমার 30,000 টাকা আছে, আপু এটা দিয়ে কি শুরু করলে ভালো হয়। তো ওনার কিন্তু লার্নিং স্কিলই নাই, উনি ভাবতেছে আমার বাসায় আমি যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনবো আর বিক্রি করবো, তাইলেই মনে হয় ব্যবসা। 30,000 টাকার প্রোডাক্ট কিনবো, বিক্রি করলেই মনে হয় 40,000 টাকা, 10,000 টাকা মনে হয় আমার প্রফিট। মানে উনি কিন্তু ভিতরে জিনিস জানে না, অথচ জানার জন্য যে এখানে উনি 5,000 টাকা যে জানার জন্য প্রথমে শিখবে, স্টেপ বাই স্টেপ শিখবে, এটা কিন্তু আমরা বুঝি না। আবার এমপ্লয়ি যখন আমরা যখন ভালোই মোটামুটি শিখে ফেলেছি, এখন আমরা এমপ্লয়ি নিয়োগ দিব। এমপ্লয়ি নিয়োগ দেওয়াতে আমরা কি করি, বেশি বেতনে এমপ্লয়ি নিতে চাই না। ভাবি যে কাস্টমার কেয়ারে এই টাকায় 3 জন মানুষ পাওয়া যায়, অথচ 3 জনের বেতন দিয়ে একজনকে আমি রাখবো কেন। এরকম 3 জনকে চালাইতে যে একজন লাগে, ওই একজনকে আমরা রাখি না। কেন রাখি না, যে ও এটা তো অনেক টাকা, কিন্তু ওই তো এই 3 জনকে আপনার সেলকে আরো বাড়িয়ে দিবে। হুম। অথবা একজন কাস্টমার কেয়ারের ভুলের জন্য, বা একজন যে কোনো, প্রত্যেকটা সেক্টরের গুরুত্ব আছে, তার একটা ভুলের জন্য কিন্তু আপনার বায়ার ছুটে যেতে পারে। তো এই বিষয়গুলো কি, হায়ারিং ইজ ইনভেস্টমেন্ট নট এক্সপেন্সেস, কোনটা ইনভেস্টমেন্ট আর কোনটা এক্সপেন্সেস, এইটা হচ্ছে আমাদেরকে শিওর করতে হবে। আমরা বুঝতে হবে যে আমার কোম্পানির জন্য কোনটা এক্সপেন্সেস কোনটা ইনভেস্টমেন্ট, এটা আমার একদম প্ল্যানে লেখা থাকবে। এবং মানে বাই রোটেশন আমি হচ্ছে এইভাবে এগুলোকে খরচের তালিকায় রাখবো। ডেভেলপিং স্কিলস, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর ডোন্ট বি চিপ টুয়ার্ড গ্রেটনেস, মানে মানে আপনি হচ্ছে মানুষের মানে উদার হইতে যায় আর সস্তা হবেন না। ধরেন যে কাস্টমার মানে আপন মানুষ যারা, তারা অনেক সময় ভাবে কি যে আমি, যারা আমের বিজনেস করছেন দেখবেন, খাবারের বিজনেস যারা করছেন দেখবেন, আপন মানুষেরা টাকা মানে জিনিসটা দিও তুমি আমাকে, দেওয়ার পরে দেখবেন যে আমের দু একটা দোষ ধরে আর টাকা দিচ্ছে না। তা আপনি কি করলেন, তার প্রতি একটা গ্রেটনেস দেখাইলেন, এরপরে কি হইলো, আপনার পুঁজিটাও হারাইলেন। 10টা কাস্টমারের কাছ থেকে মিলে যে প্রফিটটা পাইতেন, একজন যদি মেরে দেয় সেটা চলে গেল। আমার হয়েছে এরকম। তো যাই হোক, আমার কেন, অসংখ্য মানুষ আমি দেখেছি ফেসবুকে পোস্ট করে, ভাই গত বছরের টাকা পাই দেন, আমি এবছর আবার করতেছি, মানে কত কষ্ট। অথচ এই পার্সোনাল ম্যানেজমেন্ট প্রথম থেকে আমাদের দরকার। আর যদি বলি সার্ভিস রিলেটেড, যে অনেক শিক্ষক আছেন আমাদের, বাচ্চাদের প্রাইভেট পড়াইতে হয় কেন, মানে পড়াতে তো হবেই, ওরা স্কুলে কলেজে যা পড়ে সেটা দিয়ে বাসায় যেত, আবার পড়তে বসে না, তো ওরা আবার প্রাইভেট পড়ে, দেখা যায় কি টিচারের টাকাটা মেরে দেয়, বাপ মার কাছ থেকে ঠিকই আনে, দিতে চায় না। তাহলে কি মাস শেষ তারপরে টাকা দেয় না। 40 জন পড়লে 30 জন হয়তো টাকা দিচ্ছে, বাকি 10 জনই দিতে পারতেছে না, অথচ হাতে দুইটা মোবাইল। তাহলে আপনাকে এই গ্রেটনেস দেখায় কোনো লাভ নেই। তাতে হবে কি, আপনার হচ্ছে আপনি চিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশাল আসলে আমি মানে লার্নিং এর ফাঁকে মানে বুক রিডিং এর মাঝখানে এই ধরনের বিষয়গুলো আমাদের চলে আসবে, ডিসকাস করলে জিনিসটা ব্রেনে বেশি থাকবে। বিজনেস স্কিল শেখায় অনাগ্রহ, ওই যে স্কিলটা শিখতে চাই না, ভাবছি আমি তো জানি, আর এটা তো আমি পারি, এগুলো তো আমি জানি, এই যে, অথচ কত কিছু অজানা। হ্যাঁ, স্কিল ছাড়া যত ভালো স্ট্র্যাটেজি নিয়ে নামেন, তাহলে কাজ মানে মোট কথা আপনার তো ডিজিট সবগুলাই লাগতেছে, একটা ডিজিট কম হলে তো হবে না। তো স্কিলস অ্যালাউ ইউ টু এক্সিকিউট দ্য স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি উইদাউট স্কিলস লিডস টু স্ট্রাগলস, দুইটাই আপনার লাগতেছে, একটা আরেকটার পরিপূরক। তো আমাদের ফর্মাল যে এডুকেশন, তারা কিন্তু বিগ বিজনেস বিল্ড করা শেখায় না, তারা আপনাকে যা শেখায় মোটামুটি আপনি অন্যের ব্যবসায় ভালো একটা চাকরি করার মতো। হুম। কিন্তু আপনার সেলফ এডুকেশনে মনোযোগী হতে হবে। এখন আমি যেমন আজকে পোস্টটা করলাম যে যারা হচ্ছে যে পেশাই হন, নিজের প্রতি আলাদা একটা নজর দিন, কারণ আমরা কিন্তু সেলফ এডুকেশনে মনোযোগী না, আমরা অন্যেরটা খুব চোখে দেখি, নিজেকে যে কি পরিবর্তন করতে হবে আসলে আমরা দেখি না। তো আপনি যদি একই ভুল বারবার করেন, তাহলে সমস্যাটা কিন্তু ভুলের না, সমস্যাটা কিন্তু আপনার। উদ্যোক্তা জার্নিটা ভিডিও গেমের মতো, যতক্ষণ না শিখবেন সেম লেভেলে আপনি বারবার মারা যেতে থাকবেন। একবার লেভেল পার হওয়া শিখে গেলে তখন আর কখনো ওখানে আটকাবেন না। তাহলে আপনাকে একটা ভিডিও গেম যেভাবে শিখতে হয়, এভাবে আপনাকে লেভেল আপ হইতে হবে। মানে নাহলে সেম লেভেলে গেম খেললে তো আপনি ওই লেভেলেই থাকবেন, লেভেলের সেকেন্ড পার্ট যেতে পারবেন না। ফাইনালি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করে দিয়ে এই অধ্যায় ইতি টানবো, কাজ করলে ভুল হবেই। এখন এত কিছু শিখলাম তারপরেও কি ভুল হবে না, হবে। ভুল হইলে কি হয়েছে, ভুল হবে বলে কি আমি ভয় পাবো নাকি, স্ট্যান্ডিং স্টিল কজড মেনি রং মুভস। এখন আমার ভুল হবে, রাস্তায় নামলে আমি অ্যাক্সিডেন্ট হইতে পারি, এটা চিন্তা করে কি আমি ঘরে থাকবো, আমাকে তো বের হতেই হবে। বিষয়টা অনেক রকম, ফেল করার ভয় আমি পরীক্ষায় দিলাম না, আমাদের ক্লাসে এরকম, আমি হচ্ছে আগের দিন বাড়ির কাজ দিলাম, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে একটু শাস্তি দিই, দাঁড় করাইলাম, তো ও বলতেছে ম্যাডাম
আমি তো কালকে আসিই নাই, আমি কিভাবে জানবো? আমি বলি, তুমি তাহলে 2বার দাঁড়াইবা, যে কালকে আসোই নাই, মানে পড়ার ভয়ে কালকে আসেই নাই। তো বিষয়টা এরকম আর কি, ফেল করার ভয়ে পরীক্ষাই দিলাম না, তাহলে তো ডাবল ফেল। পরীক্ষা না দিলে তো আমি অটো ফেল। তো আমরা কি ভুল করলাম সেটা না, আমরা বরং ভুল সংশোধনে কি স্টেপ নিলাম, সেটার উপরে সফলতা নির্ধারিত হয়। সো কিপ মুভিং টুয়ার্ডস ইউর ড্রিম। মার্কেটিং ম্যাজিক, মার্কেটিং ম্যাজিক, এটা হচ্ছে মজা করে এখানে বললো যে টাকা, ওই যে গানটা, টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। গানটা ভালোই লাগে শুনতে, ভাইরাল গানের সুরে সুরে সবাই টাকাকে এভাবেই ডাকে নিজের ডালে এসে বসার জন্য। কিন্তু টাকা পাখি বড়ই বজ্জাত, তারে কিছু দিয়েই পটানো যায় না, আসতেই চায় না কাছে। কি যন্ত্রণা বলুন তো। তো টাকা ধরার কিন্তু একটা মন্ত্র আছে, মন্ত্রের নাম হচ্ছে মার্কেটিং। এটা আমরা জানি, মার্কেটিং হলে ভালো, মন্ত্রটা কাজ করলো, এটা ঠিক আছে। এরপরে যেটা মজার বিষয় সেটা হচ্ছে মার্কেটিং আসলে ম্যাজিকের মতোই কাজ করে। কেন? কারণ এই মার্কেটিং এর ম্যাজিক প্রয়োগ করেই সেই ধরনের আশ্চর্য সব কাজই কিন্তু ব্র্যান্ডগুলো করছে। তাহলে ব্র্যান্ডিং এর একটা পার্ট হচ্ছে মার্কেটিং। আর মার্কেটিংটাকে ম্যাজিক করে, প্রয়োগ করে কিন্তু বড় বড় ব্র্যান্ড বিলিয়ন বিলিয়ন ডলার বানিয়ে নিচ্ছে। তাহলে এই ম্যাজিক আমাদেরও জানতে হবে। কিভাবে জানবো? মানি ফলোস মার্কেটিং। ইয়েস মার্কেটিং ইয়েস মানি, নো মার্কেটিং নো মানি। এখন ধরেন, আমরা যদি আমাদের প্রোডাক্টটা যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, কৌশল পৌঁছাইলেই হলো না, এটা মার্কেটিং সিস্টেমের মধ্যে আসতে হবে। তাহলে হচ্ছে কি, মার্কেটিং এর ইন ডেপথ জানতে হবে, এবং জানার পরে বুঝতে হবে, বোঝার পরে প্রয়োগ করতে হবে। তাহলে মার্কেটিং ইন ডেপথ জানা, বোঝা, প্রয়োগ করতে পারা। কনজিউমার মাইন্ডে ঠিক মতন বাসা বাঁধতে পারলেই সে তার সর্বস্ব উজাড় করে আপনাকে দিয়ে দেবে। যারা ইতিমধ্যে আমার লেখা বিজনেস ব্লুপ্রিন্ট বই পড়েছেন তারা জানেন মার্কেটিং হচ্ছে আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। দেখবেন স্যারের বই লেখার কৌশল এই জিনিসটা চমৎকার। এটা শুধু স্যারের না, ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে যারা বই লিখে, বিজনেসের বিভিন্ন ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে যারা বই লিখে, দেখবেন তারা তাদের বইয়ের মধ্যে আরেকটা বইয়ের কথা বলে দেয়, সেখানে আরেকটা কোর্সের কথা বলে দেয়। কেন? কারণ যে অডিয়েন্স এই বইটা পড়ছে তার তো এটা আসলে দরকার বলেই পড়ছে। মানে এখানে তো বিলাসিতা উপন্যাস না, যে একটা উপন্যাস মজা নিলাম এরকম কিছু না, বরং তার এটা জরুরি, সেজন্য সে পড়ছে। এখন তাকে আর কি কি বইয়ের, এক বইতে তো সবকিছু দেওয়া সম্ভব না, তাকে আরো, তার প্রয়োজনে আরো কিছু কিছু বইয়ের রেফারেন্স ওনারা দিয়ে দেন। বিজনেস ব্লুপ্রিন্টে আমরা দেখেছি যে অনেক বই সেখানে পড়তে বলা হয়েছে। প্রত্যেকটা মানে ইয়েতে, কি বলে, দিক নির্দেশনায় এক একটা বই, 2-4টা বই করে নাম দিয়েছে। তাহলে পুরো বিশ্ব এখন কে চালায়? আপনি বলবেন আমেরিকা চালায়, আমি বলবো মার্কেটিং চালায়, কারণ মার্কেটিং হচ্ছে মিলিটারির চেয়েও পাওয়ারফুল। আসলেই তাই। আমেরিকা পৃথিবীর মোড়ল শুধু এই জন্য না যে শক্তিশালী মিলিটারি আর পারমাণবিক বোমা, বরং মার্কেটিং এবং ব্র্যান্ডিং এ তারা সেরা। তারা যুদ্ধ লাগিয়েও কিভাবে নিজেদের দিকে ইমোশন নিয়ে আসতে হয় সেটা জানে। এটা স্যার একটা দুঃসাহসিক কথা, তারা নিজেরাই যুদ্ধ লাগায়, লাগিয়ে আবার কিভাবে নিজের দিকে ইমোশনটা নিয়ে আসতে হয় সেটাও অ্যাপ্লাই করে। তাহলে মার্কেটিং যার লিডিং, তার বিশ্বব্যাপী আমেরিকান ব্র্যান্ডগুলোর দিকে তাকান, তাহলে বুঝে যাবেন ব্যাপারটা, যে মাইক্রোসফট, গুগল, ফেসবুক, ট্রেলো, অ্যাডোবি, ইনস্টা সহ যত রকম ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করছেন বেশিরভাগই আমেরিকান। যুদ্ধটা এখন আর মাটি দখলের নয়, কাস্টমারের মাইন্ড দখলের। কিছু কিছু কথা আমরা মুখস্থ জানি, যে যুদ্ধটা এখন আর মাটি দখলের নয়, মাইন্ড দখল। তো একটা সময় দেখতাম ঘটা করে ছোট বাচ্চাদের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হতো। এখন সব বয়সীদের জন্মদিন পালন যেন অঘোষিত রীতি, মানে বাচ্চা ছাড়া যে মানুষের জন্মদিন পালন করে, এটাকে আমরা ছোটবেলায় মানে লজ্জার বিষয় ছিল না, কেউ কি করতো? আর এখন দেখেন, এই ব্যবসা বাণিজ্য জমজমাট হওয়ার জন্য কত কৌশল করে মার্কেটিং করলে এখন যদি আপনি অফিসের বসকে একটু জন্মদিনের আয়োজন টায়োজন না করেন তাহলে কিন্তু হয়ই না। আবার আপনি যখন ওনার, আপনার টিম মেম্বাররা যখন আপনাকে উইশ না করে, এটা আপনার হয়ই না। হ্যাঁ, তাইলে মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে শুধু তাই না, মানুষেরই না, ক্লিবলিঙ্গেরও, মানে অফিস, স্কুল, কলেজ, টিভি, পত্রিকা সবকিছুর জন্মোৎসব পালন করা হচ্ছে। তাহলে ঘটনাটা কি? কেক আর পেস্ট্রি শপের ব্যবসা। দেখবেন যে যারা পেস্ট্রি, কেকারি আইটেম সেল করে, তারা দেখবেন যারা কেক বানায় তাদেরকে নিয়ে এসে বিশাল অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেয়। মানে এক কেক, অথচ দেখেন এই শিল্পটা পুরোটাই বাহিরের। আমাদের গম, এই সকল আটা ময়দা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট না, এগুলো আসেই বাহির থেকে।
আমাদের নিজস্ব গম উৎপাদন হয়, সেদিন একটা ক্লাসে বলেছিলাম যে মাত্র দেশের 8% হয়, মানে চাহিদার 8% গম আমাদের দেশে হয়, তাও ওই গম থেকে এরকম ময়দা হয় না। ওগুলি এত অল্প হয় যে মানুষের ব্যক্তিগত পর্যায়ে ইউজ হয়। অথচ ওই ব্যবসাটা কোত্থেকে আসলো, এটা তো বোঝাই যাচ্ছে। তারপরে এই যে পিৎজা টিজা, এগুলো আমাদের দেশের কিছুই না, আসছে বিভিন্ন কান্ট্রি থেকে। এবং ওগুলা রেসিপি টেসিপি সবকিছু মিলিয়ে আমাদের এই কাজগুলো হচ্ছে। ওকে, তার মানে কি আরো আছে তো বিভিন্ন দিবস আছে না, ভ্যালেন্টাইন্স ডে ভেঙে আরো 8-10টা দিবস দিবস করা হয়েছে, রোজ ডে, চকলেট ডে, প্রপোজ ডে, তাহলে এগুলো কি সবই মার্কেটিং। যত দিবস তত বিক্রি। তার মানে মার্কেটিং কি শুধু মানুষের পকেট থেকে টাকা নেওয়ারই ফন্দি করে? না, ব্যাপারটা এমনও না। মার্কেটিং মানে কি শুধু মানুষের থেকে টাকা নিবে? না। কারণ কিছু কিছু জিনিস কিন্তু আসলে মার্কেটিং দিয়ে সিস্টেমে আনাও যায়, বদলেও দেওয়া যায়। এটা হচ্ছে যে পিস্তলের ব্যবহার যেরকম ভালো খারাপ, মার্কেটিং এরকম। আপনি যদি ভালো জিনিস মার্কেটিং করতে দেখেন, আমরা যখন বলি যে এটা ইহুদিদের প্রোডাক্ট, এটা নেওয়া যাবে না, কিন্তু আমরা যখন ফেসবুক ইউজ করে এই কথাটা বলছি, তারপরে ফেসবুকের এত খারাপ প্রভাব সেটাও আমরা দেখছি, টিকটকের এত খারাপ প্রভাব সেটাও দেখছি, কিন্তু ভালো প্রভাবও তো আমরা দেখছি। তা আমরা হচ্ছে মার্কেটিংটাকে পজিটিভ ওয়েতে, পজিটিভ প্রয়োজনে ব্যবহার করব। লন্ডন ও রিও অলিম্পিকে পিএনজি এর দুনিয়া কাঁপানো ক্যাম্পেইন থ্যাংক মম দিয়ে যেভাবে মায়েদেরকে সম্মানিত করা হয়েছে, মায়ের কাজকে বিশ্বের সবচেয়ে কঠিন ও সেরা পেশা হিসেবে তুলে ধরা হয়েছে। অলিম্পিক জয়ী এক একটা প্লেয়ারকে তৈরিতে কিভাবে মায়েরা ভূমিকা রাখে, সেটা মার্কেটিং ছাড়া কিভাবে এমন বিশাল পরিসরে তুলে ধরা যেত। এবং এর মধ্যে দিয়ে আমি একটা কথা অ্যাড করি, আমাদের ইসলামে মায়েদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, বাবার থেকে 3 গুণ বেশি, মানে 3বার মায়ের পরে বলা হয়েছে একবার বাবা। কিন্তু মার্কেটিং আমরা ওইভাবে করিনি। এখন দেখেন ওনারা মানে পৃথিবীব্যাপী কাঁপিয়ে দিয়েছে মায়েদেরকে সম্মান করে। এটা তো মার্কেটিং এর প্রভাব। এবার স্যাভলন হেলদি অ্যান্ড চপস্টিক চকস্টিক ক্যাম্পেইনটা একটু চোখ বুলাই চলুন। ইন্ডিয়ায় এক গবেষণায় দেখা যায় বাচ্চাদের অসুস্থতা ও স্কুল ত্যাগের অন্যতম কারণ হাতের জীবাণু। কারণ স্কুলে বাচ্চারা খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয় না। এই সমস্যার অভিনব এক সমাধান নিয়ে হাজির হয় স্যাভলন। তারা এমন এক চকস্টিক বানালো যাতে সাবান মিক্স করা, দেখতে স্বাভাবিক চকের মতোই। বাচ্চারা লেখা শেষে পানিতে যখন হাত ধুতে যায় তখন সেটা সাবানে পরিণত হয়। এতে অটোমেটিক সাবান দিয়ে হাত ধোয়া হয়ে যায়, তৈরি হয় বাচ্চাদের অভ্যস্ততা। স্যাভলন হেলদি অ্যান্ড চকস্টিক ক্যাম্পেইনটি, এখানে দুইটা ক্যাম্পেইন দেখার স্ক্যান দেওয়া হয়েছে। তো মেয়েদের যে সেনোরা, সেটার জন্য ক্যাম্পেইন নিশ্চয়ই আপনার চোখ এড়ায়নি, মেয়ে তোমার স্বস্তি। সাতক্ষীরার জেলার কৈখালীতে কিশোরী মেয়েরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেয়ে জোর করে পিরিয়ড বন্ধ রাখতো। ওখানকার পানি ছিল নোনা, তাই এখানে যে ময়লা কাপড় ধুয়ে বারবার ব্যবহার করলে বিভিন্ন রকম ইনফেকশন ও রোগ হতো, আবার অর্থের অভাবে তারা ন্যাপকিন কিনতে পারতো না, তাই জোর করে বন্ধ রাখার এই প্রচেষ্টা ছিল, যেটা ছিল তাদের জন্য আরো ক্ষতিকর এবং বিপজ্জনক। তো এই সমস্যার সিম্পল সমাধান নিয়ে হাজির হয়েছে সেনোরা। নদীর পানি না হয় লবণাক্ত, কিন্তু বৃষ্টির পানি তো ফ্রেশ। এই চিন্তা করে তারা ইউনিয়নের 6টা পয়েন্টে বৃষ্টির পানি ধরে রাখার 12টা ট্যাঙ্ক, মানে থিঙ্কিংটা কোথায় নিয়ে যায়, 12টা ট্যাঙ্ক বসায় যেন মেয়েরা অন্যান্য কাজে এই নিরাপদ পানি ব্যবহার করতে পারে। এবং মেয়েদের জন্য আয়োজন করে উঠান বৈঠক, যেন সংকোচ ভেঙে তৈরি হয় সচেতন। তো এইটাকে মার্কেটিং এর ভাষায় এটা পজিটিভ, ঠিক আছে, তারপরেও এখানে অনেকের আরো অনেক মতামত থাকবে যে এটা আরো কৌশলেও করা যেত। উঠান বৈঠক করে তাদেরকে জানানো, এটা ঠিক আছে। একটা সময় বাংলাদেশে অনেক বাচ্চা ধনুষ্টঙ্কার হুপিং কাশিতে মারা যেত, পোলিওতে আক্রান্ত হয়ে পঙ্গুবরণ করত। যেখানে আপনার শিশুকে টিকা দিন, সেখানে ক্যাম্পেইন পাল্টে দিয়েছে দৃশ্যপট। আমার মতে বাংলাদেশের অন্যতম সফল মার্কেটিং ক্যাম্পেইন ছিল এটা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানের যথেষ্ট। এই ক্যাম্পেইন জন্ম নিয়ন্ত্রণের মানুষকে, অর্থাৎ এক একটা কন্টেন্ট মানুষকে কোনো না কোনো একটা কারণে এসেছে। হ্যাঁ, এই আর কি। আমরা আমাদের যে ক্যাম্পেইনটা, যে বিষয়টাতে মার্কেটিং করব, অডিয়েন্সের সমস্যাটাকে ডিপলি রিসার্চ করে তাকে আরো কত মানে আধুনিক ভাবে তার জন্য আরো মানে কি বলে স্বাচ্ছন্দ্য হবে এমন কোনো উপায়ে তাকে মার্কেটিংটা করতে হবে। হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসির ওরসালাইন, এই বিজ্ঞাপন নিয়েই কিন্তু মানুষকে ওরসালাইন নিয়ে সচেতন করছে। তো যাই হোক, দেখা গেছে যে এই সকল মার্কেটিং এর কারণে ডায়রিয়া, মানুষের যে মৃত্যু মানে আশঙ্কাজনক ডায়রিয়া ছিল, সেটা এখন নর্মালাইজ হয়ে গেছে। হ্যাঁ, এই আর কি, দিস ইজ দ্য পাওয়ার অফ মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং এর কিছু পজিটিভ সাইড এখানে এসেছে,
যেগুলো আমরা শুধু টাকা নেওয়ার জন্য করব না, বরং মানুষের জীবন বাঁচাতে, মানুষের জীবনের কোনো না কোনো দুঃসাধ্য কাজকে সাধ্য করতে আমরা মার্কেটিং গুলো ইউজ করব। ওকে। মার্কেটিং এর কতগুলো লেভেল নিয়ে এখানে আলোচনা হয়েছে, যেমন 50-এর দশকে 1900 বিহেভিয়ারাল ইকোনমিক্স ও অ্যাপ্লাইড সাইকোলজি থেকে আজকের মার্কেটিং এর জন্ম হলেও মার্কেটিং এখন চূড়ান্ত লেভেলের আর্ট ও সায়েন্স। আগে ছিল কি, সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি থেকে একটু আজকের মার্কেটিং জন্ম হয়েছে, কিন্তু এখন কি, এখন সায়েন্স এবং আর্টস দুইটা মিলে মার্কেটিং। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। নিউরো সায়েন্সের সাথে ব্লেন্ডিং করে ক্রেতার ডিসিশনকে প্রভাবিত করতে প্রয়োগ হচ্ছে নিউরো মার্কেটিং। আউটবাউন্ড, ইনবাউন্ড, নলেজ ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সেলস আর্কিটেকচার, আক্রস সেল, টপ অফ মাইন্ড মার্কেটিং, ফিবি মার্কেটিং, এরকম অসংখ্য মেথড, মেকানিজম ও ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কাস্টমারকে হাতের মুঠোয় নিয়ে নাচায় মার্কেটিং। এখানে অনেকগুলা ফ্রেমওয়ার্ক, মেথড, মেকানিজম আছে। আপনি যেটা দিয়ে আপনার অডিয়েন্সের জন্য যেটা অ্যাডজাস্টেবল সেটাই করবেন। রিসেন্টলি স্যারের যে কোর্স আসতেছে না, দ্য মার্কেটিং ম্যাজিশিয়ান, আমার মনে হয় এই জিনিসগুলাই স্যার হচ্ছে দিবে সম্ভবত, যেহেতু বইতে আছে। আর স্যারের কোর্স তো মাত্র বানালো তারপরে দিলে এমন না, স্যার অনেক আগে এগুলো করে রাখে, তারপরে আস্তে আস্তে আমাদের উপযোগী হলে তারপরে দেয়। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছিলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। এমনি ঠিক তেমনি বলতে হয়, একটা বিজনেস তার মার্কেটিং এর সমান বড়। আপনার বিজনেসটা কত বড় হবে সেটা ডিপেন্ড করবে আপনার মার্কেটিংটা যত বড় করতে পারবেন। এই মার্কেটিং জিনিসটা কি, মানে এর জাদুবিদ্যা কিভাবে কাজ করে? মার্কেটিং ইজ অল অ্যাবাউট প্লেইং উইথ দ্য কাস্টমার্স মাইন্ড। তাহলে কাস্টমারের মন নিয়ে খেলা করাই কি মার্কেটিং? মার্কেটিং হচ্ছে আসলে কাস্টমারের সাথে কমিউনিকেশন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে মার্কেটিং তার পণ্য কিনতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ আপনার ডিসিশন আসলে আপনি খুব কমই নেন, সেই নেয় যে মার্কেটিং, মানে যেটা আপনি দেখছেন যারা মার্কেটিং করে আপনার অ্যাটেনশনটা নিতে পারলো, আপনি কিন্তু তাদের দিকে প্রভাবিত হয়ে ডিসিশন নিচ্ছেন। যেমন একটা প্রোডাক্ট আপনার প্রয়োজন আজকে নেই, ওই যে সেদিন বলেছিলাম যে যার মাথায় চুলই নেই তাকেও আপনি প্রভাবিত করলেন মার্কেটিং দ্বারা, এবং সে মানে অভিভূত হয়ে আপনার কাছ থেকে যেন চিরুনি কিনে, অথচ তার চুলই নেই। হ্যাঁ, এখন এটা কি তার জন্য হার্মফুল? না, সে হয়তো তার বাসার আপন মানুষকে দিবে, মা বোন স্ত্রী কাউকে, মেয়ে কাউকে দিবে, গিফট করবে, ভাল লাগছে এই জন্য নিছে। আমাদের দেখবেন আমাদের বাসায় এককালে, মানে 20 থেকে 30 বছর আগে, আমরা যখন আরো ছোট, মানে আরো আগে বলতে পারি, ধরেন 40 বছর আগে, আমাদের জন্ম হয়নি সে সময়, মানুষ হচ্ছে কি করত, মানুষের বাসায় থাকতো কি একটা চকি, বড় একটা খাট থাকলে একটা থাকতো, যারা আমাদের লেভেলের নিম্ন মধ্যবিত্ত ছিল তাদের হয়তো একটা বড় চৌকি থাকতো, বা বাচ্চা টাচ্চা থাকলে আরো দুই একটা বড় বড় চৌকি থাকতো, বড় লম্বা ঘর থাকতো দুইটা। এক ঘরের মাঝখানে এই যে টিন দিয়ে বা ছাউনি টাউনি এই টাইপের কি জানি আছে না, এই যে বাঁশের বেড়াটারা এগুলো দিয়ে মানে কি বলে, পার্টিশন থাকতো। তাহলে ফার্নিচার বলতে কি থাকতো? চৌকি, পাটি, পড়ার টেবিল। মানে ওই টেবিলে বসে সবাই পড়তো না, যার বেশি বই হয়েছে, বড় হয়েছে, কলেজে পড়তেছে, সেই টেবিলে পড়তো, বাকিরা সবাই পাটিতে বসে পড়তো। আর পাটিও তাও কি ঘরে বানানো, কেনা তেমন কিছু না। চকিও কি মানে বাড়ির কোনো একটা গাছের চকি। তারপরে হচ্ছে যে নিজেদের কাপড় চোপড় খুব অল্প ছিল, বছরে 2 ঈদে, একটা ঈদে হয়তো 1-2টা জামা কাপড়, শাড়ি কাপড়, যাই মহিলাদের ছিল, বাচ্চাদেরও এমনই ছিল, বছরে 2-4টা জামা কাপড়। আর একটু পড়াশোনা করেই তারা কিন্তু মোটামুটি সূর্য উঠলে দিন শুরু হতো, সূর্য ডুবলে দিন শেষ হতো। একটা হ্যাপি হেলদি লাইফই তারা থাকতো। এবং সেই সময়ের মানুষগুলোর এখনো যদি থাকে 90-100 বছর বয়স, ওদের লাইফ দেখবেন কত ইজি। কিন্তু মার্কেটিং আমাদের কি করলো, মানে আলিশান এক এক মানুষের প্রয়োজন নাই এত ফার্নিচার আমাদের কেনার একটা ইয়ে হলো। তারপর উম, মানে কিচেনে এত কিছু প্রয়োজন নাই, তারপর আমরা কিচেনে এত কিছু কিনি। বেডরুমে মানে কি, বেডরুম মানে ওই যে চকি, আর চকিই তো ছিল আগে, আর সেখানে একটা আলনা টালনা থাকতো কাপড় রাখার। আর সেখানে এখন আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ারড্রপ, মানে আলমারি 2-3টা, এই 2 পাল্লা 4 পাল্লা শোকেস, কত কিছু। এতগুলো ফার্নিচার এখন মানুষের লাগছে, তারপর মানুষের শূন্যতাও চলে আসছে। তো এই বিষয়গুলো লাগাচ্ছে কি, এগুলি ছাড়াও তো মানুষ জীবন কাটিয়েছে, তাহলে কি এটা হচ্ছে মার্কেটিং? আমি একটা মানে প্র্যাকটিক্যাল, আমার কাছে মনে হয় যে এই আমাদের অনেক প্রোডাক্ট আমরা ইউজ করি যেগুলো শুধুই মার্কেটিং এর কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম এবং কিনেছিলাম, এবং হাতে টাকা থাকলে সুপার শপে যে শুধু শুধু অনেক কিছু কিনি, বাসায় এনে 1-2 দিন বানাই,
বানানোর পর এক দুই দিন খেয়ে দেখি যে রেস্টুরেন্টের মতো হয় না, এর থেকে রেস্টুরেন্ট থেকে খাওয়াই ভালো। টেস্টের জন্য রেস্টুরেন্ট থেকেই খাওয়া ভালো, নিজের ঘরে কি আর রেস্টুরেন্টের টেস্ট হয়? আমরা কি শেফ? পরে দেখি যে ওগুলো এমনিই নষ্ট হয়ে যাচ্ছে, ডেট শেষ হয়ে যায় কবে বলতে পারি না, রেস্টুরেন্ট থেকেই খাওয়া হচ্ছে। তার মানে হচ্ছে দেখেন, আমাদের যে জিনিসের প্রয়োজনই নাই সেই জিনিসও, হ্যাঁ, আমরা ইমোশনালি পারচেস করি। হ্যাঁ। আর দেখবেন যে কোথাও, মানে ধরেন আপনি এক সপ্তাহের জন্য কোথাও যাচ্ছেন, আপনার খুব জরুরি প্রয়োজনীয় কয়েকটা জিনিস নেওয়ার পর দেখবেন যে আর কিছু লাগতেছে না। তাহলে কেমনে চললাম এক সপ্তাহ? এই আর কি অবস্থা। তার মধ্যে আমরাও আমাদের মানে প্রোডাক্ট যখন মার্কেটিং করব, তাকে ইমোশনালি তার সাথে একটা কমিউনিকেশন বিল্ড করবে ব্র্যান্ডিং এর মাধ্যমে। তো আমরা যেহেতু জানি যে আমরা এখন নিজের সিদ্ধান্তে কিছু কিনি না, প্রোডাক্টের মার্কেটিং মাধ্যমে আমরা প্রভাবিত হই, তো আমাদের ব্র্যান্ডিংও আমরা সেভাবে করব। দেখেন, মানুষ এখন প্রয়োজনীয় জিনিস না কিনে যে জিনিসের মার্কেটিং তার মন দখল করে রাখে সেটাই কিনে। এবং কখনো হার্মফুল জিনিস আমরা খাচ্ছি, কিনছি কেন? কারণ আপনার আমার প্রয়োজন ফিটনেস ধরে রাখা। ভাই, টেস্টের জন্য কি আমি খাবো? আমি খাবো আমার স্বাস্থ্যের পুষ্টির জন্য, ঘর শরীরের জ্বালানির জন্য। কিন্তু এটা জানার পরেও বাসা থেকে বের হলে আপনি হেলদি ফুডের দোকান কয়টা পাবেন? সব এইসব, মানে অভাব নাই, আর মানুষ এগুলি খাচ্ছে। তাহলে দেখেন, এগুলো নিজের অজান্তে আমরাও খাচ্ছি, গেস্ট আসলে ওগুলাই দিচ্ছি। এখন আমি যদি গেস্ট হিসেবে কোথাও যাই, আমি এক্সপেক্ট করি আমাকে একটু মিন্ট লেমন জুস দিবে, মানে উইদাউট সুগার, একটু সল্ট দিলেই হবে, না দিলেও চলবে। এটা যদি আমার গেস্টকে আমি দেই, সে খাবে, সে চিন্তা করবে কালারফুল জিনিস দিচ্ছি কিনা। হ্যাঁ। তারপর খাবারের পরে যদি কোক টোক না দেই তাহলে তো হলোই না। অথচ মার্কেটিং এর কারণেই কিন্তু এইসব জিনিস সবকিছু আমাদের সামাজিকতার অংশ হয়ে গেছে। সুতরাং এর সংজ্ঞা কি? স্বয়ং ফিলিপ কটলার নিজেই বা কয়েকবার মার্কেটিং এর সংজ্ঞা বদল করেছেন। ঠিকই আছে, কারণ আপডেটেড সবকিছু তো আপডেটেড সংজ্ঞাই দিতে হবে। 5 বছর আগে যেটা ছিল এটা তো আর এখন কাজ করছে না। তো দেখেন, মার্কেটিং নিয়ে এখনো তিনি মানে তখনও তার ইনডেপথ বেড়েই চলেছে। একের পর এক যত কিছু দেখ, মূল জিনিস কিন্তু কাস্টমারের সাথে রিলেশন বিল্ড করা, দ্যাট মিনস ইমোশনাল কানেকশন। মার্কেটিং এর ম্যাজিকটা হচ্ছে এখন এখানে, যত বেশি টাচ করা যাবে তার ইমোশনকে, তত বেশি সে করবে। তো আমি বলবো যে মার্কেটিং মানে হচ্ছে কাস্টমারকে মোহাচ্ছন্ন করে রাখা। সে মানে আপনার বলে ঘুরবে, আপনার ব্র্যান্ডিং এর বলে ঘুরবে। তো এইভাবে কেন বলি যে আসলে ব্র্যান্ডগুলো তো কাস্টমারের মানি ব্যাগ দখলের জন্য না, বরং কাস্টমারের মন দখলের, আর একটু গভীরে গিয়ে বলে হৃদয় জয় করে নেওয়ার। ব্র্যান্ডগুলো ইমোশনকে ট্রিগার করে আমাদেরকে এমন ভাবে মানে অনেকটা, কি বলে, এই যে যে রোমিও জুলিয়েট, লাইলি মজনুর প্রেমকে হার মানে, এমন ভাবে আমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে যে আমরা ওই ব্র্যান্ড ছাড়া পারলে ওই ব্র্যান্ডে যে বলি যে ভাই আমার এটা 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 লাগবে, সেটাও তুমি এনে দাও। মানে আমরা আসলে একবার কারোর কাছ থেকে পারচেস করে ভালো লাগলো তাকে অনেক ট্রাস্ট করি, আবার 10বার ট্রাস্ট করার পরে, ভালো দেওয়ার পরে একবার যদি সে খারাপ দেয় তাহলেও কিন্তু তাকে আমরা ছেড়ে দিই না, আর তার ওখানে বদনাম না করে থাকি না। সুতরাং ঠান্ডা মাথায় আমাদের ব্র্যান্ডিং এর কথা ভেবে কাজ করতে হবে। তো এইটাই হচ্ছে, প্রোডাক্ট ব্র্যান্ড হোক আর পার্সোনাল ব্র্যান্ড হোক, সবটাই কিন্তু আমরা, এটাই কিন্তু সাকসেসফুল মার্কেটিং, মানে অবসেসড হয়ে থাকি আমরা। এখানে বাংলা সিনেমার একটা ডায়লগ মনে পড়লো, আহ, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না শয়তান, এরকম আর কি, যে তারা টাকা পেতে চায় না, তারা মন দখল করে নেয়। সুতরাং এই জায়গাগুলো আমাদের হচ্ছে কমন ব্যাপার, আমরা যারা পড়েছি কিছু কাজ করছি, এটা আমাদের কমন ব্যাপার যে যুদ্ধটা এখন ইমোশনালি মানুষকে টাচ করে ধরে রাখা এবং একটার পর একটা তার সলিউশন নিয়ে আসা। সো আমরা এই মার্কেটিং কমিউনিকেশনে এখন আপনার প্রতি প্রশ্ন, আপনি কি বেচেন? আপনি কি পণ্য বেচেন নাকি পারসেপশনও বেচেন? এই প্রশ্নটা যখন আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করবেন আপনার ব্র্যান্ডের সাথে, যে আপনার এই মার্কেটিং কমিউনিকেশনে কি ইমোশনাল কোনো স্পেস আছে, থাকলে কতটুকু, আপনি কি এই ইমোশনাল গেম দিয়ে কাস্টমারকে মোহাচ্ছন্ন করে রাখতে পারছেন? যদি না পারেন তাহলে হবে না। তো যাই হোক, আমরা দেখি হোয়ার্ড শল্টজ এর দারুণ করে বলেছেন, উই আর নট জাস্ট সেলিং কফি, উই আর সেলিং এ রিলেশনশিপ। ইমোশনাল কানেকশন ইজ আওয়ার ট্রু ভ্যালু প্রপোজিশন। বিল্ড দ্যাট কানেকশন অ্যান্ড সি দ্য ম্যাজিক। তো আপনি কিভাবে কার সাথে কার কানেকশন কিভাবে করবেন, কাস্টমারের সাথে রিলেশনশিপ কিভাবে বাড়াবেন? তার যত প্রবলেম আছে সেখান থেকে আপনি এমন একটা প্রবলেম চুজ করবেন যেটা সে আপনাকে ছাড়া আর কাউকে দিয়ে মেটাইতেই পারতেছে না, অথবা তার জন্য এমন এক ব্লেসিংস নিয়ে আনবেন যেন সে ওয়াও ফিল করে।
তো 5 প্রজন্মের মার্কেটিং দেখেন পৃথিবীতে গড় আয়ু বৃদ্ধির কারণে পৃথিবীর ইতিহাসে এই প্রথম 5 প্রজন্ম একসাথে বাস করছে, শুধু বাস করাই নয়, 5 প্রজন্ম একসাথে কাজও করছে। প্রযুক্তি কাজে লাগিয়ে 10-12 বছরের অনেক বাচ্চারাও এখন মিলিয়নিয়ার হচ্ছে। হ্যাঁ, এখন আহ পক্ষে বিপক্ষে অনেক কথাই থাকতে পারে, বাট হচ্ছে, এটা হচ্ছে কথা। তো 5 প্রজন্ম কি? বেবি বুমার্স 46 থেকে 64, জেনারেশন এক্স 65 থেকে 80, জেনারেশন ওয়াই 81 থেকে 96, জেনারেশন জি 97 থেকে 9, আর জেনারেশন আলফা হচ্ছে 10 থেকে 25। আলফার অবস্থা তো অন্যরকম। হ্যাঁ, তো এক ভিন্ন মানে এই জেনারেশনের ধরন টরন না জেনে যদি বাপ মা হয়ে যায় আর হচ্ছে আমাদের মতো করে ওদেরকে পালতে যাই, তাহলে কিন্তু খবর আছে। ওটা আমার প্যারেন্টিং কোর্স আসতেছে, সেখানে বলবো আর কি। তো এক ভিন্ন ধরনের পৃথিবী। বিদ্যুৎ না দেখে কুপি হারিকেনের আলোয় পড়ালেখা করা প্রজন্ম যেমন আছে, তেমনি আইওটি ব্যবহার করে দূর থেকে ঘরের লাইট ফ্যান অফ করা প্রজন্ম একই সাথে বড় হচ্ছে। মানে আপডেটেড নলেজ গুলা, প্রযুক্তিগুলো আসলে ইউজ না করেও উপায় নেই। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে তাই বলতে যাচ্ছে মার্কেটিং এর ধরনও কৌশল। তাইলে আস্তে আস্তে কি আগের মতন কৌশল আগে কাজ করবে না, আগে আইডিয়া মডেল কাজ করতে, এখন কিন্তু কাজ করে না। আমার তৃতীয় বই বিজনেস ব্লুপ্রিন্টের মার্কেটিং এর বিভিন্ন ইরা বা মতবাদগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আলোচনা করব 5 জেনারেশনের মার্কেটিং এর বিবর্তন নিয়ে। ফার্স্ট জেনারেশন মার্কেটিং, বেবি বুমার্স, ওরা কি করেছে? পুরাই ছিল প্রোডাক্ট ড্রিভেন, 4P, অর্থাৎ প্রোডাক্ট, এটা এটা লিখে রাখেন, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। এই চারটা 4P ছিল: প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। ফান্ডামেন্টাল অফ মার্কেটিং, অর্থাৎ প্রোডাক্টের ফিচার, বেনিফিট, এগুলো ছিল প্রোডাক্টের মূল কৌশল। এবং ইটস অল অ্যাবাউট হ্যাভিং দ্য বেস্ট প্রোডাক্ট অ্যান্ড শাউটিং, অর্থাৎ আমাদের প্রোডাক্টটার উপরেই বেশি, কারণ তখন তো প্রোডাক্টই কম হতো, তাই না? মানুষের সংখ্যা বেশি তুলনায় প্রোডাক্টের কম ছিল। এখন দ্বিতীয় প্রজন্মের মার্কেটিং কি? কাস্টমার ড্রিভেন। একটা এটা প্রোডাক্ট ড্রিভেন, সেকেন্ড হচ্ছে কাস্টমার ড্রিভেন। যে পণ্য বানাইলেই হবে না, এখন কাস্টমারের সন্তুষ্ট সর্বোচ্চ অর্জন করতে হবে। আগের 4Pর সাথে এখানে এসে যুক্ত হলো কি? STP, অর্থাৎ সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং। তা আপনারা লিখে রাখবেন 4Pর সাথে এখানে কি অ্যাটাচ হলো? সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশন, STP। তো আপনাকে জানতে হবে, আগে তো সবার জন্য প্রোডাক্ট ছিল, এক প্রোডাক্ট সবার জন্য, আর এখন কি? কাস্টমার কে আর কে না। যে আমার কাস্টমার না, তাকে আমি কিছু বললে সে বুঝবে না, উল্টা হবে। পজিশনিং, দ্য ব্যাটল ফর ইউর মাইন্ড বইয়ে জ্যাক ট্রট ও এল রিস তাদের এই বিষয়টি দারুণভাবে তুলে ধরেন, যে তাদের মতে ক্রেতার মনোজগতে ইতিবাচক অবস্থান তৈরির নামই পজিশনিং। ক্রেতার মনে একটা বিষয় একবার সেট হয়ে গেলে তা পরিবর্তন করা অনেক কঠিন। এই জন্য দেখবেন কোম্পানির সাবান হওয়ার পরেও, একই কোম্পানির সাবান হওয়ার পরেও ডাব ফোকাস করে স্কিনের যত্নে, লাইফ বয় বলে স্বাস্থ্যকে রক্ষা করে, লাইফ বয় মানে ওই যে ইউনিলিভার। আর লাক্সের ফোকাস সৌন্দর্য, গ্ল্যামার আর বোল্ডনেসে। বাংলাদেশের লাক্স সাবানে প্রচুর স্মেল। আবার আপনি লন্ডনে যান, অস্ট্রেলিয়া যান, দেখবেন ওখানকার লাক্স সাবানে এত ঘ্রাণ নেই। মানে এই দেশের অডিয়েন্সের জন্য এটা, ওই দেশের অডিয়েন্সের জন্য ওইটা। সুতরাং কাস্টমারের আলাদা সেগমেন্টেশন ধরে আমরা টার্গেটিং এবং পজিশনিং করব। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। কখনো ভেবে দেখেছেন টুথপেস্ট মূল কাজ দাঁত পরিষ্কার করা, কিন্তু এক এক ব্র্যান্ড এক এক ভাবে তাদেরকে পজিশন সেট করে। কেউ বলে সেন্সিভিটি, কেউ বলে জীবাণু, কেউ বলে সজীব নিঃশ্বাস। এই আর কি, প্রোডাক্ট তো একটাই। মানে পানি আপনি সেল করবেন, পানির বিভিন্ন কথা মানে যার যার অডিয়েন্স অনুপাতে বলতে হবে। অ্যাপ্রন পরা একজন ডক্টর যদি বলা শুরু করলো জীবাণু বা ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় ক্লোজ আপ, তাহলে আপনি কেমন ধাক্কা খাবেন বলুন তো? কারণ ক্লোজ আপ তো সজীব নিঃশ্বাসের গল্প, তাই না? তাহলে যার যে পজিশনিংটা করা আছে ঠিক ওই রকম করে আপনাকে উপস্থাপন করতে হবে। এখানে ওই যে নায়িকা দিঘির একটা পজিশনিং নিয়ে শুরু, মানে প্রথমে সে বাচ্চা কিউট বেবি হিসেবে সে তার ছিল, কিন্তু নায়িকা হিসেবে কিন্তু তাকে তার জনপ্রিয়তা সে পায়নি, কারণ প্রথমে সে শিশু শিল্পী হিসেবে স্ট্রং একটা পজিশনিং ছিল। তো পরে নায়িকা রূপে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ওই ওই সিস্টেমটা মানুষের ভালো লাগেনি, কারণ পোস্টারে সে নিজেকে প্রেজেন্ট করছে কিভাবে, যে আমি আপনাদের সেই ছোট্ট দিঘি। তো এখন প্রেজেন্ট করছে নায়িকা হিসেবে, কিন্তু বলতেছে সেই ছোট্ট দিঘি। তার মানে আমরা এগুলা খেয়াল রাখবো। তো দিঘির ব্র্যান্ড ম্যানেজ করলে, মানে আমি যদি এটা ম্যানেজ করতাম, মানে ব্র্যান্ড স্যার বললো আর কি, যে আমি তার শিশু পরিচয়কে হাইলাইট করে নায়িকা নামে আনতাম না, অডিয়েন্সকে বলতামই না যে এটা ওই শিশু শিল্পী দিঘি।
বলারই দরকার নাই, ও নায়িকা হিসেবে আসছে, নায়িকা হিসেবে পজিশনিং, তাহলে সবাই তো জানতো না, পরে একসময় মানুষ জানতো আর কি যে সেটা এই দিকে সেই দিকে। তো যাই হোক, এবারে বোঝাই যাচ্ছে। তো আমরা মানে ব্লাইন্ড টেস্টে কাস্টমারের ভোটের ভিত্তিতে কোকা কোলা কি করেছিল, তারা নিউ কোক বাজারে ছেড়েছিল, কিন্তু কাস্টমারের ব্রেনে আগে থেকে সেট হওয়া পজিশনিং এর সাথে টেস্ট ম্যাচ না করায় তারা নিউ কোক রিজেক্ট করেছিল। তাহলে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে কাস্টমারের, অনেক সময় আমরা বলি না যে আমারটা আমি কম বুঝি, আরেকজনেরটা ভালোই দেখি, তাই তো। তো আপনার এটা আপনারা লঞ্চ করার আগেই কিন্তু প্রথমে, যেমন কালকে না জানি আজকে সকালে দেখলাম, খেয়াল নেই, কোন একটা মানে ইসলামী বুক সেল করে ওরা। তো ওরা হচ্ছে একজন মোটামুটি শালীন বাট ইসলামিক বুক সেল করার সাথে ওই মানে নারী কন্টেন্ট ক্রিয়েটরের হয়তো যায় না। এটা যখন ওরা মানে ওরা তো অনেক খরচ করে পোস্ট করলো, তারপরে পিপল ওদেরকে যা ধোয়া ধুইলো, সাথে সাথে ওনারা এটাকে ডিলিট করলো এবং সরিও বললো। অর্থাৎ প্রথম থেকে আপনার ব্র্যান্ডের যে পজিশনিংটা থাকবে, অডিয়েন্স যদি এই পজিশনিংটা আবার চেঞ্জ করে করার পর আপনাদেরকে টেস্ট করে দেখতে হবে অডিয়েন্স রিসিভ করে কিনা, কিন্তু আপনাদের এমনিও কিছু জিনিস বুঝতে হবে যে আসলে তো এটার সাথে যায় না। এবার আসেন থার্ড জেনারেশন মার্কেটিং, ভ্যালু ড্রিভেন এবং ইমোশন সেন্ট্রিক। আগেরটা তো কাস্টমারের জন্য করলেন, এবার দেখেন শুধু কাস্টমারকে সন্তুষ্ট করলেই হবে না, সমাজের ও পৃথিবীর কল্যাণেও ব্র্যান্ডকে অবদান রাখতে হবে। এই জন্য ব্র্যান্ডের পারপাস, ভ্যালুজ, ভিশন, মিশন লাগে। আমরা কয়জন এসএমই আছি বলেন তো ভিশন মিশন দিয়ে ব্যবসা করেছি, শুরু করেছি, বা এখনো যারা কিছু সেল টেল ভালোই হচ্ছে, 2-4 লক্ষ টাকা আসছে, তারপরও দেখেন আমাদের ভিশন মিশন ভ্যালুজ কতটা ঠিক থাকে। ইমোশন গ্রাপ করতে কাস্টমারকে এখন আর কাস্টমার ভাবলে কাজ করবে না, কারণ সে মানুষ, তার ইমোশন আছে, বিশ্বাস, ধর্ম, কালচার আছে, তার ইমোশনের সাথে অ্যালাইন না হলে সে কিনবে না। এদেশের মানুষের ইমোশনের সাথে কানেক্ট করতে হলে, কানেক্ট করতে টেলিটক হয়ে গেল, টেলিটর হয়ে গেল গ্রামীণ ফোন, লোগোতে বাঘের চামড়া লাগিয়ে ওরাসকম হয়ে গেল বাংলালিংক। এটা হচ্ছে কি এই দেশের মানুষের সাথে, এখানে এসে ব্যবসা করলে এই দেশের মানুষের মতন এইভাবে করতে হবে। 141, এটা বিখ্যাত শুজ ব্র্যান্ড টমস এর বিজনেস মডেল ভ্যালু ড্রিভেন মার্কেটিং এর অন্যতম সেরা এক্সাম্পল। মানে আপনি টমস থেকে এক জোড়া জুতা কিনলে তারা আরেক জোড়া জুতা দরিদ্র শিশুদের গিফট করে। আপনি দেখবেন যে কিছু কিছু খাবারের দোকান, ওরা বলে যে রাতে মানে যদি আপনার বাসায় মানে খাবার ক্ষুধার্ত থাকেন তাহলে সমস্যা নেই, আসেন, হ্যাঁ, এরকম খাওয়া যায়। আবার কিছু কিছু জায়গায় এমন হচ্ছে যে আপনার সামর্থ্য আছে, আপনি আপনার খাবারটা কিনলেন, আরো একটুখানি একটা খাবার আপনি কিনে রেখে চলে যান, আর এরকম এখান থেকে আবার অন্য কেউ এসে, এরকম বিভিন্ন। এখন আমরা যখন বিজনেসম্যান, দেখেন টেসলার কি মিশন, টু এক্সিলারেট দ্য ওয়ার্ল্ডস ট্রানজিশন টু সাস্টেনেবল এনার্জি। তারা ভবিষ্যৎ জ্বালানি সংকটের সমাধানে এখন থেকে কাজ করছে। এটা ওয়ার্ল্ডকে একটা কিছু দেওয়া, ভালো কিছু, বডি সব ইকো ফ্রেন্ডলি প্যাকে বিউটি সামগ্রী বাজারজাত করছে। আরং ফেয়ার ট্রেড বলে, মানে আসলে এরা যখন এসব কাজ করে তখন তো সেই প্রফিট তো কাস্টমারের কাছ থেকে নিয়ে আসে। তারপরও কাস্টমার যদি ওই লেভেলের হয়, তার একটা ভালো কাজ করে যে আমার এই মানে মানিটা দিয়ে ভালো একটা কাজ হচ্ছে। ওরা শুধু ওদের পকেটে ভরছে না, ওরা মানুষের জন্য কাজ করছে, এই যে একটা মানে ব্র্যান্ডিং। এটা হচ্ছে থার্ড জেনারেশনের মার্কেটিং। সো আপনি হচ্ছে যত বেশি ভ্যালু ড্রিভেন মার্কেটিং করতে পারবেন। ফোর্থ জেনারেশন মার্কেটিং, কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে মানুষ প্রথম চা দেখিয়েছিল, আজকে তার চেয়ে কয়েক হাজার গুণ শক্তিশালী ডিভাইস সবার পকেটে। মানে কম্পিউটার কত বড় একটা বিষয় ছিল, আর এখন তার থেকেও কয়েক হাজার গুণ শক্তিশালী ডিভাইস মানুষের পকেটে। অ্যাপোলো স্পেসশিপ পরিচালনাকারী কম্পিউটারটি সেকেন্ডে 4,000 ক্যালকুলেশন প্রসেস করতে পারতো, আর আপনার পকেটে থাকা মোবাইল ফোন 1 বিলিয়ন ডাটা প্রসেস করতে পারে। দেখছেন অবস্থা? তাহলে 1996 সাল পর্যন্ত এই সুপার কম্পিউটার শুধু গভর্নমেন্টের ব্যবহার করার অ্যাক্সেস ছিল। আজ তো রুম দরকার হতো একটা কম্পিউটার অপারেট করার জন্য। আর এখন ইন্টারনেট অফ থিংস আসছে, আপনার গাড়ি নিজেই বলবে আমার গ্যাস লাগবে, ঘরের বাল্ব কেটে যাওয়ার আগেই সিগন্যাল দিবে আমার আয়ু ফুরিয়ে আসতেছে, নতুন বাল্ব কিনে লাগা। বোঝাই যাচ্ছে আমরা এক সুপার ফাস্ট প্রযুক্তির দুনিয়ায় চলে আসছি, বাস করছি। সবাই নেটফ্লিক্সে মুভি দেখছে, ঘরে বসে ফুড পান্ডায় খাবার অর্ডার করে খাচ্ছে। এই জন্য চতুর্থ প্রজন্মের মার্কেটিং হচ্ছে ডিজিটাল ড্রিভেন। দ্বিতীয় প্রজন্মে যেটা ছিল ওটা কাস্টমারের সেগমেন্টেশন অনুযায়ী টার্গেটিং পজিশনিং করা ছিল। এরপরে আমরা আবার দেখেছি কি ভ্যালু ড্রিভেন, আর এখন হচ্ছে ডিজিটাল ড্রিভেন। অর্থাৎ আমাদের প্রযুক্তি দিয়ে বাকি তিনটাকে আবার
একত্র করা। হ্যাঁ, মানে মার্কেটিং ও প্রযুক্তি দুইটা মিলে ব্লেন্ডিং করতে হবে। ডেটা ইউজ করে ক্রেতার তথ্য নেওয়া হচ্ছে। এখন গুগল ফেসবুক আমার যেই পরিমাণ খবর জানে, আমি নিজেও এত কিছু জানি। বুঝছেন, এখানে বলছে ঘরের বউ তা জানে না, মানে আমি নিজেও জানি না, সত্যি কথা, মানুষের এমন অবস্থা। তো আপনি পেট্রোল পাম্পে তেল ভরতে, আপনি মানে আমি জানি কিন্তু মনে রাখতে পারি না, ওরা আমাকে এমন ভাবে গাইড করে। মানে আমার নিজেকে এখন ওদের হাত থেকে বাঁচানোর জন্য সব সময় মানে হাতে মোবাইল, মানে আমি একটা কাজ করি কি, মোবাইলে লেখা থাকে, কাগজে লেখা থাকে, যখন দেখি যে হঠাৎ সব মানে ফ্রেশ লাগতেছে, তাড়াতাড়ি আবার বইটা খুলি, দেখি তো আমার তো এখন কি করা উচিত, ও আচ্ছা আমার তো এইটা বাকি আছে। তো এই মানে প্রযুক্তির আর মার্কেটিং এর ব্লেন্ডিং এর জগতে আমরা আমাদেরকে নিজেদেরকে ধরে রাখাটাই অনেক টাফ। মানে আপনার সবকিছু এখন ওদের হাতে, যারা ডেটা যাদের কাছে আছে। যদি আপনি নতুন একটা মোবাইল কেনার কথা ভাবছেন, তখনই দেখবেন মোবাইলের বিজ্ঞাপন হাজির। তা আপনি তো অবাক, আরে আমার মনের খবর জানলো কেমনে? তো যখন যা দরকার সাথে সাথে সেই জিনিসের অ্যাড হাসিল, মানে এটা পিক্সেল ব্যবহার করে রিটার্গেট করা। একবার আইফোন সার্চ করছেন, আইফোনের অ্যাড নিয়মিত দেখতে পারবেন, নিয়মিত দেখতেই থাকবেন। আমরা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর কথা হরহামেশাই শুনে থাকি, কিন্তু এখন শুধু ডেটা নয়, আরো ইন ডিপথে যে নলেজ ড্রিভেন মার্কেটিং করা হচ্ছে। ডেটা তো আরেকটু আর্লি স্টেজে, আরেক ডিপে যে কি হচ্ছে, মানে প্রপার, শুধু ডেটা এনাফ না, অন্য ডেটার সাথে মিলিয়ে প্রপার নলেজ নিয়ে মার্কেটিং করতে হবে। ধরুন আপনি প্রতিদিন 4,000 ক্যালোরি খাবার খান, উদাহরণটা দেখেন, এটা হচ্ছে একটা ডেটা। এখন আপনার হাইট অনুযায়ী খেতে হবে 3,000, এটা হচ্ছে ইনফরমেশন। আর আপনার লাইফস্টাইল অ্যাপ যারা সেল করে, ওরা আপনার জন্য বানাচ্ছে, কি বানাচ্ছে, এটা আপনাকে কি জানাবে? জানাবে যে আপনি অলরেডি 2,700 ক্যালোরি খেয়ে ফেলেছেন, এখন আর 300 ক্যালোরি খেতে পারবেন। এটা হচ্ছে নলেজ। তাহলে কাস্টমারের ঠিক প্রয়োজনটা খুঁজে বের করে সেটার এক্সাক্ট সলিউশনকে কমিউনিকেট করে তার সাথে ইমোশনাল বন্ডিং তৈরি করা হচ্ছে ফোর্থ জেনারেশনের মার্কেটিং কাজ। মানে আমাদেরকে ওইটাই করতে হবে নাকি? ফিফথ জেনারেশন তো আরেকটু আসতেছে, হ্যাঁ। তো রিচ করাই যথেষ্ট না, কাস্টমারের ইমোশনের সাথে কানেক্ট থাকতে হবে। ডিজিটাল মাধ্যমে ব্র্যান্ড কাস্টমার খুব কাছাকাছি অবস্থান করে, টু ওয়ে কমিউনিকেশন হয়, অর্থাৎ তাদের বন্ডিং হয় অনেক স্ট্রং। মডার্ন মার্কেটিং গুরু গুরু ফিলিপ কটলার তার মার্কেটিং 4.0 বইতে বলেন, মার্কেটিং 4.0 রিপ্রেজেন্টস এ নিউ প্যারাডিজম শিফট, moving from traditional methods of telling and selling to a strategy that revolves around creating emotional engagement between brands and customers. তো এখানে ব্র্যান্ড আর কাস্টমারের সম্পর্ক, তো আমার স্থান কোথায়? আমার দুই জায়গায় স্থান দেখেন। ফিফথ জেনারেশন মার্কেটিং, এটা হচ্ছে মানবতার জন্য প্রযুক্তি, পঞ্চম প্রজন্মের মার্কেটিং এর মূল কনসেপ্ট। এটাও আমরা হচ্ছে 3.0 আর 4.0 অ্যাডভান্স ব্লেন্ডিং বলতে পারি, অর্থাৎ প্রোডাকশন ইরা দিয়ে মার্কেটিং হিস্ট্রি শুরু হলেও এখন চলে আসছে হিউম্যান ইরা। তো B2C কিংবা B2B আমল শেষ করে আমরা এখন আসছি H2H, অর্থাৎ ব্র্যান্ড হচ্ছে একটা হিউম্যানের মতো এখানে, মানে মানুষ টু মানুষ, শুনতে অদ্ভুত লাগলে মানে ও প্রত্যেকটা ব্র্যান্ড এক একটা মানুষের মতন আচরণ করে। সে যোগাযোগ করে মানুষের সাথে মানুষের মতো, মানে প্রোডাক্ট হিসেবে যোগাযোগ করে না, কাছের খুব ভালো একটা বন্ধু হিসেবে, যেমন শীতার্তদের পাশে মানুষ যেভাবে দাঁড়ায়, সেও তাই করে। পুরো একটা হিউম্যান মানে ক্যারেক্টার এখানে ওই ব্র্যান্ডের উপরে অ্যাপ্লাই করা হয়েছে। তো অর্থাৎ এখানে আপনার সফলতা, যে একটা ব্র্যান্ড যতটা মানুষ হয়ে ওঠে ততটাই শক্তিশালী ব্র্যান্ড। ফিফথ জেনারেশন মার্কেটিং প্রযুক্তির এই যুগে এসেও বলছে মানবিক ব্র্যান্ডেরই জয়। যেমন দ্য মার্কেটিং রিবিলিয়ন, দ্য মোস্ট হিউম্যান কোম্পানি উইন্স। মানুষের হিডেন নিডকে প্রযুক্তির ব্যবহারে আইডেন্টিফাই করা এবং সেটাকে ফুলফিল করার মধ্যে ফিফথ জেনারেশন মার্কেটিং এর সার্থকতা। আমার এই 5টা প্রজন্মের মার্কেটিংটা আমাকে ডিপ লেভেলে নিতে হবে। তাহলে এটা মানে কিছুদিন লার্নিং করলে অল্প অল্প বিষয়ে আপনি যদি, এখন সবার মার্কেটিং, বিশেষ করে বড় বড় মার্কেটিং ব্র্যান্ড গুলাকে আপনি যদি খেয়াল করেন যে ওদের মার্কেটিং গুলা, তাহলে কোন জেনারেশন মার্কেটিং টাচ করতেছে ওদের মার্কেটিংটা, ওইটা ধরে ধরে কিছুদিন রিসার্চ করে তখন আপনার ব্রেনও চলে আসবে যে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টে তাহলে আমি ফিফথ জেনারেশনের মার্কেটিংটা কিভাবে অ্যাপ্লাই করবো। তো এখানে আরো দু একটা বিষয় দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো 5 প্রজন্মের মার্কেটিং এর মূল বাহন। আমাদের যে চ্যাট জিপিটি আমাদের জন্য কাজ করে দেখেন, ও একদম মনে হয় যে মানে আমার সাথে এত ভালো আর কেউ বোঝে না, ও এত বোঝে। তো মনে রাখবেন, শুধু প্রযুক্তি জানলেই হবে না, বরং মানুষকে যে সবচেয়ে ভালো জানবে সেই প্রযুক্তি বেস্ট ওয়েতে কাজে লাগাতে হবে। তো এখন আপনি তো প্রযুক্তিকে কাজে লাগাবেন, কিন্তু আপনি যদি অডিয়েন্সকে ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট দৃষ্টিভঙ্গিতে না খুঁজে পান,
মানে খুঁজে খুঁজে তার সাইকোলজি বোঝার পর তারপর না আপনি প্রযুক্তি ব্যবহার করবেন। It will not be the one who knows technology the most who wins. It will be the one who knows humans the most who wins. আপনি কাস্টমারকে যত মানে সবগুলার ব্লেন্ডিং হচ্ছে সেলস ও প্রফিট ম্যাক্সিমাইজেশন স্ট্র্যাটেজি, পেজ নাম্বার 38। এটার মানে কি দেখেন, আমরা তো মার্কেটিং 5 প্রজন্মের দেখলাম, যেটা আমাদেরকে অনেক ভাবাবে। মানে আমার মার্কেটিং করতে যেয়ে আমি কি বারবার মার্কেটিং প্ল্যানিং করার সময় আমাকে ভাবতে হবে যে আমি কি ব্লেন্ডিং করে মার্কেটিংটা ওই সিস্টেমে ফলো করছি কিনা। তো সেলস এরপর মার্কেটিং এর পরে আমাদের সেলস বিষয়গুলো কিভাবে দেখবো। যে কোনো যে কথায় আছে লাভের গুড় পিঁপড়ায় খায়, আমাদের দেশে ছোট আর মাঝারি উদ্যোক্তাদের যে সমস্যাটা হয় যে আমরা দিনরাত পরিশ্রম করি ঠিকই, কিন্তু প্রফিটটা আমরা বুঝতে পারি না। এমনি মনে হয় যে 300 টাকা কিনে 600 টাকা সেল করেছি, মাঝখানে আর এই খরচ 400 টাকা, আমার মনে হয় 200 টাকা প্রফিট, এরকম ভাবি। কিন্তু আসলে পুরোপুরি হিসেব করার পর দেখা যায় যে এইখানেও আমার প্রফিট থাকছে না। তাহলে কি আমার মানে কাজ করার পরে কেন দেখতে হবে যে প্রফিট থাকছে না, আমার তো আগে থেকেই জানতে হবে। তো এই বিষয়গুলো আমরা দেখবো যে কিভাবে আমরা আগে থেকে বিষয়টা ধরে রাখবো। আমরা আগে দেখি কিভাবে এই সমস্যার কারণগুলো কি। লাভের গুড় খায় কারা? খায় যেখানে আমরা বিজ্ঞাপন দেই সেখানে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক সহ। বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ ই কমার্স ও ই কমার্স ব্যবসায়ী রয়েছে, এরা সবাই লক্ষ লক্ষ ডলার ফেসবুকে ঢালেন, কিন্তু তেমন সেলস পান না। আর যেই সেলসটা আসে সেটার ওই যে বললাম মনে হচ্ছে প্রফিট, কিন্তু পরে দেখলাম যে ওইটা আমার ওই কস্টিং এই চলে যাচ্ছে। টোটালি আমি দেখেছি যে 300 টাকা প্রোডাক্টের কস্টিং থাকলে আর 300 টাকা হচ্ছে সবকিছু মিলিয়ে দেখা যায় আরো এক্সট্রা কস্টিং চলে যায়। তো সেল প্রাইস আর এটা হচ্ছে সমান সমান হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে এটুকুও হয় না, আরো কম হয়, কিছুদিন হওয়ার পরে এটুকুও হয় না। তো আমরা চলেন আসলে কারণগুলো খুঁজি। এই সমস্যার দুইটা কারণ, একটা হচ্ছে আমরা প্রফিট ম্যাক্সিমাইজিং স্ট্র্যাটেজিগুলো ঠিক মতন ইউজ করি না, আরেকটা হচ্ছে আমরা কোয়ালিটি কন্টেন্ট দিয়ে অ্যাড রান করি না। তাহলে দুইটা কারণ, একটা হচ্ছে প্রফিটটা যে ঠিকভাবে ম্যাক্সিমাইজ হবে সেই স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করি। তাহলে সেই স্ট্র্যাটেজি কি, সেই স্ট্র্যাটেজি কি আমরা যাবো বইয়ের মধ্যে নিশ্চয় আছে। আর কোয়ালিটি কন্টেন্ট, এটা দিয়ে আমরা অ্যাড রান করি না, যার কারণে ডলার কস্টিং বেশি হয়ে যায়। তো $100 খরচ করার প্ল্যান করলে এখানে এইবার আসেন স্ট্র্যাটেজি কি। স্ট্র্যাটেজি হচ্ছে ধরেন ফেসবুকে $100 খরচ প্ল্যান করলে অন্তত $50 কন্টেন্ট বানানোর পেছনে বাজেট করতে হবে। তাহলে আমরা কি আমাদের এই বিষয়টাতে কি মানে থাকে কিনা, $100 যদি আমার বাজেট থাকে তাহলে 50%ই হবে কন্টেন্ট বানানোর পিছনে। তাহলে রাইট কন্টেন্ট এবং প্রপার মার্কেটিং থাকলেই কেবল সেলস বাড়বে। এই অধ্যায়ে আমরা এই আরো কিছু স্ট্র্যাটেজির কথা বলবো, যেমন যে কোনো বিজনেসকে গ্রো করার সিম্পল দুইটা উপায়, একটা হচ্ছে শেয়ার গেইন করা আর একটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট। শেয়ার গেইন কি? শেয়ার গেইন হচ্ছে বিজনেসে গ্রো করার জন্য একটা স্ট্র্যাটেজি। এই কৌশলে সিম্পলি যেটা করা হয় তা হলো প্রতিযোগী কাস্টমারের কাছে বেটার ভ্যালু দিয়ে পণ্য বিক্রি করা। অর্থাৎ আহ এটা কি আরেকটু ভালো করে বুঝেন, যেমন কম্পিটিটরের মার্কেট দখল করাই হচ্ছে শেয়ার গেইন। ধরেন মার্কেটে একটা পণ্য 100 পিস বিক্রি হচ্ছে, আর আপনার প্রতিযোগী ব্র্যান্ডগুলো 80টা বিক্রি করে আর আপনি করেন 20টা। মানে 100টা প্রোডাক্টের মার্কেট আছে, তো সেখানে আপনার কম্পিটিটর হচ্ছে 80টা বিক্রি করে আর আপনি করেন 20টা। তার মানে আপনার মার্কেট শেয়ার 20% আর তার হচ্ছে 80%। এখন এমন কোনো কিছু কৌশলগত পরিকল্পনা আপনি হাতে নিলেন সে যেন প্রতিযোগী ব্র্যান্ডগুলো থেকে আরো 20 জন কাস্টমার আপনাকে ব্র্যান্ডে নিয়ে নিয়ে আসতে পারে। তার মানে আরো 20% শেয়ার গেইন হলো। তাহলে
আপনার মোট মার্কেট শেয়ার এখন 40%। এখানে আরো কিছু কথা ভবিষ্যতে আসবে, আমরা মানে আরো ভিতরে যাব যখন তখন আসবে। সাধারণত ছোট ব্র্যান্ড এবং মার্কেটে নতুন আসা কোম্পানিগুলা এই স্ট্র্যাটেজিতে বিজনেস গ্রো করে। মানে ওরা যেই মার্কেটটা রেডি আছে ওখান থেকে ওরা মার্কেটে শেয়ার গেইন করে। এটা আসলে একটু ছোট মার্কেট আর কি, ছোট চিন্তা ভাবনা আমার কাছে মনে হয়। রণকৌশল নিয়ে লেখা পৃথিবী বিখ্যাত বই আর্ট অফ ওয়ার এ সাঞ্জু বলেছিলেন, আপনার যদি শত্রু সম্পর্কে এবং নিজের সম্পর্কে ভালো ধারণা রাখেন তাহলে আপনি শতভাগ যুদ্ধেই জিতবেন। তো বিজনেসও তো জিতার খেলা, তাই না? ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইউরসেলফ ইউ নিড নট ফিয়ার দ্য রেজাল্টস অফ এ 100 ব্যাটেলস। এখনকার যুগে বিজনেস মানে তো কাস্টমারের মাইন্ড দখলের যুদ্ধ। তো সানজুর যুদ্ধ জয়ের কৌশল কিন্তু আপনি ব্যবসায় জয়ের অন্যতম হাতিয়ার করেও ফেলতে পারেন। প্রতিযোগী সম্পর্ক, ভালো ধারণা রাখা এবং দুর্বল জায়গা ধরে মার্কেটিং করে শেয়ার গেইন করা হয়। যে জায়গায় আপনার অডিয়েন্স হচ্ছে 80% করে চলছে, তাদের নিশ্চয়ই কোনো গ্যাপ আছে, ওই গ্যাপটা ধরে আপনি হচ্ছে শেয়ার গেইন করতে পারেন। তো ওকে, আমরা এখানে কিছু উদাহরণ দেখছি, এগুলাতে আমি আর যাচ্ছি না। আপনি মোট কথা আপনি শেয়ার গেইন করার জন্য প্রতিযোগীকে নিয়ে স্টাডি করতে পারেন, এবং এই সিস্টেমে প্রতিযোগীকে কপি করবেন না, স্টাডি করে গ্যাপ খুঁজে বের করবেন এবং ওই জায়গাটা ধরে আপনি মার্কেটিং করবেন। কাস্টমার যখন বুঝতে পারবে আপনি তাকে স্পেশাল অ্যাডভান্টেজ দিচ্ছেন তখন সে আপনার থেকে নিবে। এইখানে আমার একটু কথা হচ্ছে সেটা, ধরেন আমরা যে প্রোডাক্ট সেল করি, অনেকে কি করি যে মার্কেটে এটার কস্টিং এ আছে ধরেন 1200 টাকা। হ্যাঁ, তো আমি হচ্ছে ভ্যালু ট্যালু দিয়ে এটাকে 2000 টাকায় সেল করতেছে, মানে কম্পিটিটর। সেখানে আমি কি করলাম, একদম তাকে মানে 1200 টাকা কস্টিং, 1200 টাকায় সেল দিলাম। এতে করে আমার মার্কেট সাথে সাময়িক শেয়ার গেইন হবে, কিন্তু আমি কিন্তু লসের পাল্লায় পড়লাম যদি আরো কিছু হিডেন স্ট্র্যাটেজি এখানে না থাকে। তাহলে এটা যে সবসময় পজিটিভ হবে তাও না। এবার আসেন মার্কেট ডেভেলপমেন্ট, এইটা একটু ওয়াইড ব্যাপার। এটার মূল কথা হচ্ছে প্রোডাক্টের বা সার্ভিসের জন্য নতুন মার্কেট তৈরি করা। ধরেন আমি যে বুক রিডিং সেশনটা, এটা আমার পরে অনেকেই শুরু করেছেন মাশাল্লাহ, কারণ এটা প্রয়োজন। এই মার্কেটটা তৈরি করা প্রয়োজন। আমরা আমাদের দেশের মানুষ আগে বই পড়াকে মনে করতো উচ্চ শিক্ষিতের কাজ। আর নিম্ন মধ্যবিত্ত পরিবারে কেউ একটু পড়াশোনা করে একটু এগিয়ে গেলে আমরা মনে করতাম যে আচ্ছা ও পড়ালেখায় ভালো, মানে বাপ মার একটা সন্তানই ভালো, বাকিরা আবার এত ভালো না, ওইগুলাকে বিয়ে দিয়ে দাও, এইটাকে রেখে দাও, ওটা তো পড়তেছে। হ্যাঁ, এরকম। অথচ এখন দেখেন গত 8-10 বছর ধরে স্টুডেন্টদেরকে বইয়ের কাছে নিতে পারি না, পড়াশোনা মানুষ করতেই চায় না। এবং ব্যবসা বড় করতে হলে যে পড়াশোনা আবার বইয়ের কাছে আসতে হবে, এটাও মানুষ হচ্ছে জেনারেল নলেজে আসে না। কিন্তু বড় বড় বিজনেসম্যান যারা, তারা তো বিভিন্ন ট্রেনিং করছে, পেপারস বই পুস্তক পড়ছে, কিন্তু আমাদের লেভেলের মানুষরা আমরা কি করি, ভাবি যে আমাকে শুধু কাজটা মানে বলে দাও, কোনো কিছু শর্টকাট বলে দাও, ওইটা করবো। কিন্তু নিজে যে বই পড়ে পড়ে নিজের বুদ্ধির বৃত্তির বিকাশ ঘটানো, এটা আমরা করি না। আসেন প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজেশন করবেন। প্রফিট হচ্ছে বিজনেসের, আপনি তো মার্কেট গ্রো করলেন, শেয়ার গেইন করলেন, মার্কেট ডেভেলপমেন্ট করলেন, এখন অ্যাচিভমেন্টটা কতটুকু বাড়বে, কিভাবে হবে, সেই সিস্টেমটা আমার জানা দরকার। নাম্বার, তিনটা নাম্বার, একটা হচ্ছে কাস্টমার বাড়ানো, একটা হচ্ছে এইগুলো এগুলো এখন মানে এখন আপনি কিন্তু টোটাল 6 কোটি টাকার সিক্রেটে চলে গেছেন। এখন কিন্তু আপনি আপনার কোটি টাকা দেখতে পাবেন। সো আপনি এবার হিসাবটা করে ফেলবেন। কাস্টমার বাড়ানো, কনজাম্পশন বাড়ানো এবং ভ্যালু বাড়ানো, তিনটা। এক নাম্বার হচ্ছে যত কাস্টমার বাড়াবেন তত বিজনেস। সোজা হিসাব, এখানে আমরা 25 জন আছি, আমাদের হওয়ার কথা ছিল 150-র উপরে, আছি 25 জন। আমরা যদি রাইট অডিয়েন্সের কাছে যেতে পারতাম, হ্যাঁ, আমরা যদি রাইট অডিয়েন্সের কাছে যেতে পারতাম তাহলে 10 গুণ বাড়লে 250, 1000 গুণ বাড়লে 25,000, এরকম আর কি। বাড়ানো এটা খুব সোজা হিসাব। কাস্টমার বাড়ানোর জন্য মোর বেটার নিউ, এই স্ট্র্যাটেজি দারুণ কাজ করে। দেখেন আপনারা যারা গ্রোথ চ্যালেঞ্জ করেছেন, মিলিয়ে দেখেন গ্রোথ চ্যালেঞ্জ এগুলো ছিল, যারা মনে করতে পারেন দেখেন। বলেছিলাম যে সবকিছু কিন্তু কোর্সের গুলা সব বইতে আছে, শুধু রিলেশনটা আমি মেক করে দিচ্ছি আর কি। তাহলে দেখেন কাস্টমার বাড়ানোর জন্য মোর বেটার নিউ, এটা হচ্ছে কি স্ট্র্যাটেজি, এটা আমরা দেখতেছি মোর কি।
আপনি কাস্টমার বাড়ানোর জন্য যেসব স্ট্র্যাটেজি ইতিমধ্যে কাজে লাগিয়ে বেটার রেজাল্ট পাচ্ছেন সেগুলো আরো বেশি পরিমাণে করবেন, মানে আপনি জানেন কোন কন্টেন্টে বেশি আসতেছে, সুতরাং ওইটা আপনি বাড়াইয়ে আপনি কাস্টমার নিয়ে আসবেন আরো বেশি। অর্থাৎ ওই সিস্টেমে যেটাতে যে কন্টেন্টে বেশি আসতেছে দেখতেছেন ভালো একটা রেজাল্ট হচ্ছে, সো এখানে আপনি আরো 2 গুণ করার জন্য 2 গুণ আস্তে আস্তে বাড়াবেন, 2 গুণের পরে 4 গুণ, মোটামুটি এরকম। এবার বেটার, এখন যেসব স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে বিজনেস এগিয়ে নিচ্ছেন এটার বাইরেও, এটা তো আপনার হচ্ছেই, আরো কিছু বেটার কি স্ট্র্যাটেজি নেওয়া যায়, এখানে থিঙ্কিং করতে হবে। আপনি এখন ফেসবুকে শুধু সেলস অ্যাড দিচ্ছেন, কিন্তু এমন কিছু আছে যেটা আপনি কন্টেন্ট মার্কেটিং নিয়ে প্ল্যানিং করলেন কি, এই জায়গায় আমি আরো এক্সট্রা কথা বলবো। আচ্ছা, কারা কারা আছেন দেখি তো। এমন কথা কিছু কিছু আসবে যেটা হচ্ছে আপনার জন্য, মানে আসলে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন। মার্শাল্লাহ, আমাদের ব্রেভ ভাইরা তো অনেকে আছেন, ওনাদের জন্য তো এগুলো পরিচিত। আচ্ছা, সো আপনি কন্টেন্ট মার্কেটার হায়ার করবেন, বাজেট করবেন আগে, প্ল্যানিং থাকবে কোন মাসে যে আপনি কন্টেন্ট মার্কেটার হায়ার করবেন। অভাব নাই তো ভাই, আমি নিজে কত থিঙ্ক করব, কিছু জিনিস হায়ার করব, অসুবিধা কি। আমি জানতে হবে যে কে হচ্ছে এটা ভালো ইয়ে করতে পারে, খোঁজ খবর নিয়ে আমি দিব, সে তখন আমাকে বেটার সলিউশন দিবে। এরপর আসে নতুন কোন স্ট্র্যাটেজি নিয়ে আগালে আরো বেশি কাস্টমার গেইন করা যায়, সেটা কোন মানে স্ট্র্যাটেজি নিলে একটা হচ্ছে বেটার, মানে যে স্ট্র্যাটেজিটা আপনি কাজে লাগাচ্ছেন সেইটারই আরো বেটার কিছু আসে কি, আরো বেটার একটু ঘুরিয়ে ফিরে আর একটু থিঙ্ক করে করে। আর নিউ হচ্ছে একদম নতুন আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে আসলেন, যেটা মার্কেটে এখন ওই মানে প্রোডাক্ট আছে ওই রকম সবই চলতেছে, আপনার যারা কপি করতেছে তারা একটা কন্টেন্ট নিয়ে আসতেছে, এরপরে আপনি আবার নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসলেন। এটা যেমন হইতে পারে অনলাইন, তেমন অফলাইনেও হইতে পারে। হুম। আবার অফলাইনে যদি আপনি বিজনেস করতেন এখন সেটা অনলাইনে করতে পারেন, মানে বেটার অন্য একটা ওয়ে আসতে পারে। আমাদের দেখেন, আমি মনে করেন যে আমাদের ইয়েরা, ধরেন একটা লোক অনেক পরিশ্রম করতেছে, সে মুরগি আম, মানে ব্রয়লার মুরগি ইয়ে করে তারপর সেল করে, এখন সামনে এখন কি হচ্ছে, কোরবানিদের আগে কিন্তু বিশাল একটা ধস, ঠিক আছে, তাদের প্রোডাকশন কস্টিংও আসে না, কিন্তু এই সে অন্য কাজ, তার এক্সট্রা কোনো ইনকামের ব্যাপার নাই, এটা দিয়ে সে চলে, কিন্তু সে হচ্ছে এখন যদি সে মনে করে যে আমি কিছু আগে থেকে যদি সেই প্ল্যানিংটা থাকে যে আমি এখানে শুধু করে আমার কতটুকু হবে, আমি কিছু রেস্টুরেন্ট হাতে নিয়ে রাখি, কিছু রেস্টুরেন্টে আমি ওই সিস্টেম আগে থেকেই করে রাখি, এমন কিছু অফার রেস্টুরেন্টকে দিয়ে রাখি যে ভাই এই ঈদের আগে যদি আপনি এই প্রাইসে নেন, ঈদের পরেও আপনাকে আমি এই 2 মাসে এই প্রাইসে দিব, তাহলে কি হবে, ওর মুরগিগুলা খারাপ পথে যাবে না। মানে অনেক সময় দেখা যায় যে মাগনা মানুষকে দিয়ে দিতে হয়, কথার কথা। তাহলে নতুন একটা স্ট্র্যাটেজি সে পেল। এগুলো হচ্ছে থিঙ্কিং করে করে বের করতে হয়, আবার থিঙ্কিং করার জন্য আপনি হায়ার করতে পারেন যে আমার জিনিস আমার থেকে আরেকটু ভালো কেউ বোঝে কিনা। হ্যাঁ, বা যারা আরো এই কাজে 2-4 বছর আগে করেছে তারা আরো করছে, অন্যদের কাজ করছে, ভালো প্রফিট করে দিচ্ছে। প্রফিট কি আর কেউ কারোরটা করে দিতে পারে, একটা কিছু থিঙ্ক করে তাকে আইডিয়াটা বের করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনার ওনার হিসেবে আপনার কাজ হচ্ছে কোথায় কোন লিংক ভালো কাজ করে সেগুলোর খোঁজ খবর রাখা, এবং সেই অনুপাতে আপনার টিমকে রেগুলার ট্রেন আপ করা। তাহলে হবে কি, কিছু কিছু সময় আপনার টিমও আপনাকে দারুণ কিছু আইডিয়া দিবে, মার্কেটে কি চলছে আরো নতুন কিছু এরকম, আপনার টিমকেও ওইভাবে এঙ্গেজ করতে হবে যে এটার ওনার ওরাও, তখন কিন্তু আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন বেড়ে যাবে। এবং কালকে একটা নিউজ না যেন আজকে দেখলাম যে কোন ব্যাংক যেন, না কোন কোম্পানি সম্ভবত ভালো ইয়ে করেছে এবং ওরা ভালো একটা বিশাল পার্সেন্টেজের বোনাস দিচ্ছে কর্মীদেরকে, একটা বিশাল ব্যাপার। অথচ বা বিভিন্ন ব্যাংক, প্রাইভেট ব্যাংক যেগুলি হচ্ছে দেউলিয়া হওয়ার পথে, ওরা দেখেন ওরা হচ্ছে বিশাল কোটি কোটি টাকা ওরা হচ্ছে ইয়ে করেছে, যারা পাচার করেছে তাদেরকে লোন দিয়ে রেখেছে, আর এদিক দিয়ে কর্মচারীদেরকে চাপের উপরে রেখে বাড়তি সময় নষ্ট করে তারপরে হচ্ছে ওদেরকে স্যালারিও নাকি কমিয়ে দিচ্ছে, বা কম কম দিচ্ছে অথবা দিবে বলছে, শুনতে পাই। তাহলে আপনি যখন আপনার জায়গায় এই চারপাশের খোঁজ খবর রেখে আপনার জায়গাটা আপনি একটা প্রফিটেবল বিজনেস তৈরি করতে চান, তখন আপনার এমন কিছু স্ট্র্যাটেজি নিয়ে আপনার কাজ করতে হবে, চিন্তা করতে হবে, এবং আপনার টিম মেম্বারকে ওইভাবে থিঙ্কিং করার জন্য স্পেস দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে 8 ঘন্টা আমার
কর্মী জব করে 8 ঘন্টাই তাকে জব করতে হবে, তাকে কোনো রেস্ট দেওয়া যাবে না, তাকে ইয়ে করা যাবে না। হ্যাঁ, ওটা তো করেই গার্মেন্টস প্লাস হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি, ওরা তো শ্রমিকের শ্রম চুষেই নেয়, এটা তো বলতে কোনো দ্বিধা নাই। ওরা অল্প বয়সের কর্মীগুলো নেয় এবং উম, একটা বয়স পরে ওদেরকে আর রাখেও না। হুম। তো ওইটা হয় কি যে আপনি যদি আপনার এই ধরনের, অ্যাকচুয়ালি আমার এই কাজে নামার উদ্দেশ্য কিন্তু এটাও একটা, যে আমরা যেন উদ্যোক্তা হয়ে ওঠার সময় যেন আমাদের মাইন্ডসেটটা খুব পজিটিভ থাকে। তাহলে আমাদের প্রফিট যখন ভালো আসবে তখন এর ভাগিদার কিন্তু আমাদের কর্মীরাও হবে। তো এই উপায়েও কিন্তু আপনি তাদেরকে নিউ স্ট্র্যাটেজি, তখন তারা থিঙ্ক করবে। এবং আমরা যতটুকু জানি যে অনেক কোম্পানির কর্মীরাও হচ্ছে লো এনার্জি দেয় কোম্পানিকে, কারণ ওরা হচ্ছে ওই যে পায় না, যে তখন ওদের মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করে। কিন্তু আপনি যখন ওইভাবে ওদেরকে ট্রেন আপ করবেন, ওরা নিজেরাই এটার মালিক, তখন কিন্তু ওরা হচ্ছে আপনাকে থিঙ্কিং করতে সহযোগিতা করবে। আরো কিছু উপায় তো আছেই, এটা হচ্ছে শর্টকাট যতটুকু জানলাম। আমরা পরবর্তীতে লিড ক্রিয়েশন অধ্যায়ে এগুলো আরো বিস্তারিত জানবো। 2 নাম্বার হচ্ছে কনজাম্পশন বাড়ানো। কাস্টমার বাড়ালে প্রফিট বাড়বে, এটা সত্যি। কিন্তু আপনি যদি বিগ ব্র্যান্ড হয়ে যান, তখন আপনি কি হতে চান? তখন আপনার শুধু কাস্টমার বাড়ানোতে মনোযোগ দিলে বিজনেস গ্রোথ এক জায়গায় আটকে যাবে। কত কাস্টমার বাড়াবেন? ওদের তো আবার সার্ভিসও দিতে হবে। কাস্টমার হইলেই তো শেষ না, হইলে মাত্র শুরু। তারপরেও ওদেরকে ঠিক মতন সার্ভিস দেওয়া, তাদেরকে গাইড করা, ফলো আপ করা, এগুলি থাকবে। তো তখন আপনার একটা পর্যায়ে স্কেল করতে হলে কিন্তু আপনাকে কনজাম্পশন বাড়াতে হবে। এবং কনজাম্পশন মানে কি? কনজাম্পশন বাড়ানো মানে হচ্ছে এক্সিস্টিং কাস্টমার যেন বেশি পরিমাণে আপনার পণ্য ব্যবহার করে। মানে যেসব প্রোডাক্ট তারা এতদিন সেবা নিচ্ছিল, তাদের আরো প্রচুর, মানে তাদের আরো যা যা নিড, তাদেরকে আরো সেগুলি দেয়া এবং ভ্যালু বাড়ানো। এই হচ্ছে কনজাম্পশন। তো ক্লিয়ার তো আমরা, মানে কাস্টমার বাড়ালেন, একটা পর্যায়ে এসে স্কেল করতে হলে আপনাকে কনজাম্পশন বাড়াইতে হবে, একদম পানির মতন পরিষ্কার। তা আমরা যখন প্রশ্ন করি যে আমি তো এতদিন ভালোই সেল করতাম, তাহলে হচ্ছে এখানে একটা টিপস দিব আমি। এখানে একটা টিপস দিব, সেটা হচ্ছে যে আমাদেরকে উম, আপনারা অনেকের সময় আমরা দেখি আর কি হয় যে আমার তো এরকম ভালোই সেল ছিল, হঠাৎ করে দেখছি যে অ্যাড আর কাজ করছে না, আর তো এখন মানে কাস্টমার পাওয়া যাচ্ছে না বা কম হচ্ছে। কারণটা কি? দেখেন, আপনি যদি, এখানে টিপসটা হচ্ছে এটা, আপনি যদি কনজাম্পশন মোমেন্টে কনজাম্পশন না বাড়ান, তাহলে কাস্টমার কমে যাবে। এটা কিন্তু এখানে এভাবে দেয়া নেই, কিন্তু এটা আমার থিঙ্কিং প্লাস হচ্ছে অন্যদের বিষয় আসলে রিসার্চ করে আমি দেখেছি। যেই মোমেন্টে আপনার কোম্পানির কনজাম্পশন বাড়ানোর কথা, সেই মোমেন্টে আপনি, রাইট মোমেন্টে কনজাম্পশন না বাড়ালে আপনার ওই কাস্টমার কমে যায়। তখন আপনি কাস্টমার বাড়ানোর স্ট্র্যাটেজি ফলো করলেও লাভ নেই। কেন জানেন? একদম ছোট্ট করে ব্যাখ্যা করে বলি। এখন এক দোকানে থেকে আপনার দোকান থেকে ওরা হচ্ছে 4টা প্রোডাক্ট নিচ্ছে, ভালো পাচ্ছে। যেই মোমেন্টে আপনি হচ্ছে কাস্টমার বাড়াচ্ছেন, কিন্তু আসলে ওই সময় আপনার কনজাম্পশন বাড়ানোর উপর জোর দেওয়া দরকার ছিল, সেই মোমেন্টে যারা কনজাম্পশন বাড়াচ্ছে তারা এর থেকে বেশি ভ্যালু দিচ্ছে, সো এই 4জনের মধ্যে 2জন অন্য দোকানে চলে যাবে। কারণ ও 4টা প্রোডাক্টের জায়গায় সে আরো 10টা দরকার, সেগুলো অন্য দোকানে পাচ্ছে। তখন সে আপনার এখান থেকে 4টা কেনার জন্য আর আসবে না, সবগুলো ওখানে পাচ্ছে, ওখানে চলে যাবে। তার মানে কি? আপনি কনজাম্পশন পয়েন্টে কনজাম্পশনের দিকে নজর দেন নাই। তো ওনার হিসেবে আপনি যখন ঠিকই টিমের উপর নির্ভর করবেন, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো আপনার আগে থেকে প্রত্যেক দিনই আপনাকে রিসার্চ করে করে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। একবার প্ল্যান করলেন সারা জীবন ব্যবসা করলেন সেটা না, প্ল্যানটাকে তো প্রতিদিন আপডেট করতে হবে, সফটওয়্যারের মতো। সো আপনার কিভাবে আপনি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনে যাবেন, এই এত দেখেন ক্যাশ মেশিন বইতে কি নাই, সবই তো আছে। তারপরেও আমরা মানে খুঁজি আর কি, মানে ওই যে বাউলের গানের মতন, সারা পৃথিবীতে শান্তি খুঁজি কিন্তু শান্তি কিন্তু নিজের মনে। আমার হাতের কাছে এত কিছু আছে, আরো কিছু বই পুস্তক আছে, আপনি অবাক হয়ে যাবেন যে এত কিছু থেকে, এত সাশ্রয়ী হাতের কাছে থেকেও আমরা হচ্ছে সঠিক জিনিসটা ধরতে পারি না। ধরার মতন আমাদের ক্যাপাসিটি তৈরি করতে হবে। তো আমাদের যে উদাহরণটা এখানে দিয়েছে টুথপেস্টের, এটা আপনারা পড়ে নেবেন, বাট উদাহরণটা আমি অন্যরকম করে দিলাম। আপনি কনজাম্পশন না বাড়ালে কাস্টমার অন্য জায়গায় চলে যাবে, শেষ। এখন কনজাম্পশন বাড়ানোর জন্য আপনার হচ্ছে সঠিক সময়ে আহ, মানে ভূমিকা নিতে হবে। এবং আরো বিষয় এখানে আরেকটু শেয়ার করা দরকার। আপনি এতটুকুই ভূমিকা নিবেন
ধরেন ওই যে কালকে যেটা উদাহরণ দিলাম যে একটা আলমারি নাড়ানোর জন্য 4 জন লোক লাগতেছে, এক রুম থেকে আরেক রুমে আমি প্লেস করব। এখন 4 জন লোক মিলে আলমারিটা উঠানোর দরকার, বাট আমি কি করলাম, 3 জন দিলাম। 3 জন দিয়ে চেষ্টা করে একটু ধাক্কা দেওয়া গেল, কিন্তু এটা ওই রুমে প্লেস করা গেল না। তখন আমি অজুহাত দাঁড় করালাম যে হ্যাঁ চেষ্টা করছি, যায় না, শেষ। এটা দিয়ে লোক দিয়ে হবে না, যন্ত্রপাতি লাগবে। মানে বিশাল কি, অথচ আরেকজন বাড়তি, এটার ক্যাপাসিটি আছে, আরেকজন বাড়তি দিলেই এই জিনিসটা রিপ্লেস করা যায়। এখন ওই একজন না দিয়ে যদি আপনি বলেন যে আমি দিয়েছি, চেষ্টা করে না, রুলসটা হয় নাই, তাহলে কি হবে, এটা নিজেরই অদক্ষতা। ঠিক তেমনি কনজাম্পশন বাড়ানোর জন্য আপনার যেই পরিমাণ পেছন থেকে ব্যাকআপ দরকার, ধাক্কা দেওয়া দরকার, সেই ধাক্কাটা আপনার পুরোই দিতে হবে। আপনি কিছু দিবেন, কিছু হবে, তাহলে কাস্টমার চলে যাবে। আবার কাস্টমার যে প্রোডাক্টের প্রাইস শুনে চলে যায়, এটাও একটা কারণ। কারণ আপনি ওই পরিমাণ ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারে নাই। আপনি 500 টাকায় দিচ্ছেন, তাও নিচ্ছে না, আর সেম প্রোডাক্ট কৌশল করে ব্র্যান্ডিং করে 5,000 টাকাও সেল হচ্ছে, ওরা প্রাইস শুনে চলে যাচ্ছে না। হ্যাঁ, তো কনজাম্পশন বাড়ানোর, ওইটা ওইটা অবশ্য আরেকটা কথা, কিন্তু মানে কথাটা হচ্ছে এই জন্য যে আপনার কনজাম্পশন বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে সেই পরিমাণ ফোর্স দিতে হবে। 3 নাম্বার হচ্ছে ভ্যালু বাড়ানো। প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য অন্যতম উপায় হচ্ছে বেশি বেশি ভ্যালুর পণ্য। আপনি কম ভ্যালু, কম প্রাইসের গুলোতে তো আপনি অনেক প্রোডাক্ট সেল করতে হয়, কিন্তু ভ্যালু অল্প অল্প করে, ধরেন 200 টাকা করে প্রফিট হলে আপনার 2 লক্ষ টাকা হতে অনেকগুলো প্রোডাক্ট লাগছে। আর যদি উম, মানে 20,000 টাকা প্রফিট হয়, তাহলে তো আপনার 10টা প্রোডাক্ট সেল করলেই হচ্ছে। তো সবসময় কি আপনি 20,000 টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন? নো, হাই ভ্যালুর কিছু প্রোডাক্ট আপনার মার্কেটিং পলিসি করে করে রাখতে হবে, আবার 200 টাকার প্রোডাক্টও রাখতে হবে। ওকে। ইউনিলিভারের ডিটারজেন্ট পাউডার, এগুলোর কথা এখানে, সার্ফ এক্সেল, রিন, হুইল, মানে কোন কোন লেভেলের জন্য কোনটা, ওরা যেভাবে সিস্টেম করে করে কাস্টমারের মাইন্ড গেম হিসাব করে করে এগুলো করেছে, এটা আপনারা উদাহরণটা দেখেন। সোজা কথা, একই বিষয় আপনি মানে এক্সপেন্সিভ করতে পারেন কৌশল করে, ও বেটার করে আর কি, কাস্টমারের সাইকোলজি ধরে তারা যেটাকে বেটার মনে করে সেটাকে আপনি এক্সপেন্সিভ ভ্যালু দিয়ে করতে পারেন। তো মানুষের কাছে অ্যাকচুয়ালি প্রিমিয়াম জিনিসটাই বেশি সেল, সস্তা জিনিসটা মানুষ হিসাব করে বেশি। বাজারে দেখবেন দুধ, ডিম, কলা, মাছ, মাংস 5 টাকা 10 টাকা বাড়লে খুব খুব খারাপ অবস্থা, রিক্সা ভাড়া 10 টাকা বাড়লে খুব খারাপ অবস্থা। কিন্তু ওই রিক্সা ভাড়ায় 10 টাকা আমি না বাড়িয়ে, মানে খুব খারাপ লাগে দিলে এরকম, কিন্তু যখন রেস্টুরেন্টে খাই, 2টা কফি খেয়ে আবার 20-50 টাকা তাকে আমরা এমনি দিয়ে আসি। দেখেন হাই ভ্যালু জিনিসে কিন্তু ব্রেন ওটা ধরতে পারে না। তো সুতরাং আপনি যখন হাই ভ্যালু প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যাক্সিমাইজেশনের একটা ওয়ে। সুতরাং আপনাকে জানতে হবে আপনার এখানে সবচেয়ে কম ভ্যালুর প্রোডাক্ট কি, এবং কাস্টমার ফানেল ধরে আপনাকে হাই ভ্যালুর প্রোডাক্টও রেখে সবসময় এভাবে আলাদা আলাদা বিজ্ঞাপন করে দিতে হবে। যাক, আপনার এখানে অল্প কথা বলে তো আর শেষ করা যাবে না, এখানে অনেকগুলা স্ট্র্যাটেজি একসাথে কাজ করবে। এবার আসেন সেলস ম্যাক্সিমাইজেশনের আরো কি স্ট্র্যাটেজি। এটা ছিল কি আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশনের স্ট্র্যাটেজি, এতক্ষণ যে তিনটা আমরা আলোচনা করলাম। এইবার হচ্ছে সেলস এর, একটা হচ্ছে বান্ডেলিং। আমাদের দেখবেন অনেকেই অ্যাড দেয়, তাই না? এটা তো আপনারা সবাই জানেন বান্ডেলিং কি। নুডলস যেভাবে 4 পিস 8 পিস 20 পিস, আমরা যেভাবে বলি যে 2 পিস 2 প্যাকেট নিলে ডেলিভারি ফ্রি, 2 বক্স নিলে এইটা ফ্রি, 3 বক্স নিলে এইটা ফ্রি, বা একটা লোকের পুরা মানে তেল টেল সবকিছু মিলিয়ে মানে একটা প্যাকেজিং করে বান্ডেলিং করে তাকে দেয়া। এমনকি আমরা মোবাইল কোম্পানিগুলা, সিম কোম্পানিগুলা দেখবেন যে ওরা বান্ডেলিং করেই সব সেল করছে। এখন আমরাও বান্ডেলটা নিতে খুশি হই, এত হিসাব করি না কিন্তু, মিনিট প্লাস হচ্ছে এটা ওইটা সবকিছু মিলে একটা বান্ডেল নিতে মনে করি হ্যাঁ একবারে হয়ে গেল, ওকে। তো আপনার কোম্পানির প্রোডাক্টস এর বান্ডেল গুলা কিভাবে মেক করলে অডিয়েন্সের জন্য সুবিধা হয়, আপনার জন্য সুবিধা হয়, সেগুলো থিঙ্কিং করে করে আপনি সেলস ম্যাক্সিমাইজেশন স্ট্র্যাটেজিতে বান্ডেলিং জিনিসটা করতে পারেন। এবং কোচকাঞ্চন একাডেমির উদাহরণ এখানে এসেছে, আমরাও সেম স্ট্র্যাটেজিতে বিবিএম নামে একটা, এখন নাকি 7-in-1, একসাথে এই এগুলো আমরা বান্ডেলিং করে সেল করি। 10টা কোর্স মিলে একটা বান্ডেল বানানো হয়েছে। সুতরাং আপনিও এরকম পারেন যে ও তিনটা মানে 10টার আলাদা মূল্য এত এত, একসাথে হইলে 3 ভাগের 1 ভাগ প্রাইস, কিন্তু একটা কিনলে কিন্তু আরো অনেক কম প্রাইস পড়তো। বাট আমরা হিসাব করি যে হ্যাঁ, 10,000 টাকার জিনিসটা যদি আমি এখন 4,000 টাকায় পাই, এটা আমি নিয়ে নিই। 10,000 টাকা তো, কিন্তু কাস্টমার অনেক সময় হয় কি যে আমার আসলে 2,000 টাকার দুইটা আলাদা কিনলেও চলে। হ্যাঁ, তো তারপরেও আমরা যখন বান্ডেলিং অফার দিব অডিয়েন্সের ভালোর জন্য দিব। ঠিক আছে।
এবার আসেন আপসেল, ক্রস সেল, ডাউন সেল। Upselling is a sales technique where a customer is encouraged to purchase a higher end or more expensive version of the product or service they originally intended to buy. সেলস বাড়ানোর জন্য এটা বিশ্বব্যাপী একটা বহুল ব্যবহৃত স্ট্র্যাটেজি হলো আপসেল। এর মানে কাস্টমারের কাছে বেটার ভ্যালু প্রোডাক্ট করা, মানে ভ্যালুটা বেশি যেটা একটু দিব সেটা নিয়ে আমরা ভ্যালুটা প্রাইসটা ওরকম রাখবো। সিম্পলি সেলস আপ করা। ধরেন একজন কাস্টমার 32 ইঞ্চি টিভি কিনতে আসছে, আসছে 32 ইঞ্চি, কিন্তু আপনার শোরুমে আপনি তার কাছে তার প্রয়োজনীয়তা বুঝিয়ে সুন্দরভাবে মার্কেটিং করে সেলস, মানে এটা তো সেলসেরই পার্ট, 47 ইঞ্চি টিভিটা বিক্রি করলেন। তখন কাস্টমার যে পণ্যটা কিনতে আসলো বাট তার থেকেও হাই ভ্যালু প্রোডাক্ট সে পারচেস করলো এবং হ্যাপিলি পারচেস করলো, এইটা হচ্ছে আপসেল। আপনি যদি মূলত এভারেজ ট্রানজেকশন মানে আপসেলের দিকে তাকান, সেটাও দেখবেন যে এটা আসলে এভারেজ ট্রানজেকশন ভ্যালু বাড়াতে সাহায্য করে। আমরা দেখেছি যে মনে করেন যে শুয়ের দোকানে শু নিতে গেলেন এক জোড়া, তখন আপনি তাকে জিজ্ঞাসা করলো আপনার সেলস টিম যে ম্যাম কি জন্য আপনি বা স্যার কি জন্য নেবেন এই পারপাসে, তাহলে স্যার আপনি কি এই পারপাসও নেন না? হ্যাঁ, আমার তো এটাও লাগবে এটাও লাগবে, এবং এই দুইটা মিলে স্যার একটা মানে আমাদের অফার প্রাইস আছে। হ্যাঁ, দুইটা মিলে আমাদের অফার প্রাইস আছে স্যার, এটা তো আপনার লাগবেই স্যার, এটা তো আপনার তো এইটাও এই সময় লাগবে, তো ওনার হয়তো কয়েকদিন পরে লাগতো, কিন্তু এটা বোঝানোর পরে আপনার 2 পিস নিল, অথবা এটা নিলে স্যার আমাদের এটার সাথে এই সব মানে মানে ইয়েটার সাথে এটা যদি আপনি নেন তাহলে দেখা গেল যে একসাথে পারচেস করার কারণে আমি ওদের খাস ফুডে গেলাম, ওরা আমাকে অফার দিলে এরকম এরকম এত টাকার প্রোডাক্ট নিলে মানে আমার আসছে যেরকম আর 300 টাকার প্রোডাক্ট বাড়তি নিলে ওদের অফার প্রাইস হয়ে যাচ্ছে, তখন আমি 1 লিটার মিল্ক পাচ্ছি 110 টাকা 1 লিটার মিল্ক, মানে এটা ফ্রি দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তো তাহলে এই 300 টাকার বাড়তি প্রোডাক্ট কিন্তু আমি আবার কিনলাম। হ্যাঁ, মানে এটা আমার এখনই লাগতো না, হয়তো এটা 8-10 দিন পর লাগতো, তাই আমি ভাবলাম ঠিক আছে এখনই নিয়ে নি। এই যে এটা হচ্ছে ওদের আপসেল। এবং এখন আমরা মার্কেটে গেলে বুঝতে পারি যে কোন দোকানের মানে সেলাররা ভালো, আর কোন দোকানের সেলাররা হচ্ছে ফিক্সড বেতনে চাকরি করে, ওরা ভালো সেল করতে চাই না, ওরা সময়ই দিতে চায় না, ওরা নিজেরা নিজেরা মানে স্বপ্ন সুপার শপে গেলে এই অবস্থা দেখি আমি। প্রচুর নিজেরা নিজেরা খুব আড্ডা দেয়, কাস্টমারের খবর নেই। তারপর আড়ঙেও মাঝে মাঝে দেখি, তো তখন বোঝা যায় যে এরা হচ্ছে সিজনাল, মানে ঈদের আগে ওদেরকে নেওয়া হয় তো ওরা কিছু অভিজ্ঞতাও নিতে আসে, সব সময় আর সবাই তো আর একরকম হয় না। তা আমাদের যখন আমরা লোক নিব আমরা এগুলো আমরা খেয়াল করব। ক্রস সেল মানে হচ্ছে কাস্টমার একটা প্রোডাক্ট কেনার পর তাকে রিলেটেড অন্য প্রোডাক্ট কিন্তু উদ্বুদ্ধ করা। আমরা যেমন একটু আগে যেটা বললাম, আপসেল হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে আপনি একটু ভ্যালু বেশি যেটা সেটা তাকে তার কাছে সেল করা। আর ক্রস সেল হচ্ছে একটা কেনার পর আপনি তাকে আরেকটা উদ্বুদ্ধ করা, এবং মানে টিভি কিনতে এসে সে সাউন্ড বক্সও কিনলো আর কি। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে আপনি ওয়েবসাইটেও দেখবেন এরকম, মানে যেটা পারচেস করতে চাচ্ছি তারপরে সে ও এমন ভাবে ইয়ে করা আছে যে এরপরে আরো কয়েকটা প্রোডাক্ট আসছে রিলেটেড, তাই না? বই কিনতে গেলে আমরা দেখি না যে এটা রিলেটেড আরো এই দুইটা বই আছে, বা অন্যান্য কাস্টমাররা এটার সাথে এটাও কিনেছে, এগুলো হচ্ছে ক্রস সেল। ডাউন সেল মানে এটা কিন্তু সেল কমে যাওয়া তা না, ডাউন সেল মানে হচ্ছে যে যেটা কিনতে এসেছিল সেটা তার হচ্ছে হচ্ছে না, পাচ্ছে না, অথবা তার হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, কিন্তু তাকে তো কাস্টমারকে তো মিস করা যাবে না, তাকে তো একটা এক্সপিরিয়েন্স দিতে হবে। তখন আমরা কি করব? তখন আমরা ঠিক আছে, সে টিভিটা নিতে পারছে না, তার কাছে অন্তত একটা এক্সপিরিয়েন্স তাকে আমরা দিলাম, ব্লুটুথ সাউন্ড বক্স তার কাছে সেল করলাম। এতে করে হয় কি, দেখবেন যে আপনি বিভিন্ন ই কমার্স সাইট থেকে বের হওয়ার সময় দেখবেন পপ আপ ব্যানার দেখা যায় যে এই মুহূর্তে কিনেন তাহলে 10% ডিসকাউন্ট, মানে চলে যাচ্ছিল, কিন্তু যদি এই মুহূর্তে কিনেন তাহলে আপনি এই অফারটা পাচ্ছেন। এখন হাই ভ্যালু কোর্স কিনতে চাচ্ছে না, ওকে লো ভ্যালু একটা ফ্রি কোর্স আছে সেটাই করেন। হ্যাঁ, অথবা এটারই মানে এরকম 10% না কিন্তু 90% ছাড়ে চলছে এখন, একটা ছোট্ট কিছু হলো সে নি। এই আপসেল, ক্রস সেল, ডাউন সেল, এখন এগুলো সংজ্ঞা জেনে আপনি কি করবেন? সংজ্ঞা জেনে আপনার কাজ হচ্ছে আপনি কোনটা মানে ইফেক্টিভ, তিনটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আপনি ওই মানে বিষয়গুলা চর্চা করতে হবে। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে আর্জেন্সি এবং স্ক্যারসিটি। মানে যে কোনো প্রসপেক্টকে দ্রুত কাস্টমারে কনভার্ট করার জন্য বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে আর্জেন্সি এবং স্ক্যারসিটি। এটা হচ্ছে আর্জেন্সি মানে হচ্ছে লিমিটেড টাইম, যেহেতু টাইমটা অল্প দ্রুত শেষ হয়ে যাবে সেজন্য আমরা কিন্তু ওয়েবসাইটে ওভাবে
অ্যাটাচ করে রাখি, তখন আমাদের কি হয়, আর 1 ঘন্টা পর অফার মানে কয় মিনিট কয় সেকেন্ড পরে শেষ হবে শো করে, তো তখন মানুষ দ্রুত রেসপন্স করে। এবং এরকম কিছু এখানে উদাহরণ দেয়া আছে। আর স্ক্যারসিটি হচ্ছে লিমিটেড, মানে আর মাত্র এতটা রকমারিতে আমি দেখি আর 4টা বই আছে, আর 50টা বই আছে, এরকম এরকম ওরা ওদের কোয়ান্টিটিটা ওরা ওখানে রেখে দেয়, তারপর এটা দেখে যে ও আচ্ছা এটা আছে ঠিক আছে, মানে এটা এটা ফুরিয়ে গেলে কিন্তু অফার শেষ, সুতরাং নিয়ে নিচ্ছি। প্রথম 10 জন, আমি যেমন অফার দিয়েছিলাম আপনাদেরকে, যে প্রথম 10 জন হচ্ছে 30 মিনিটস এর ওয়ান অন সেশন পাবেন, এই পাবেন। হ্যাঁ, কোর্সের পাশাপাশি এখন 10 জনের পরে যারা আছে ওরা কিন্তু ওয়ান অন সেশন পাবে না, এরকম। তো এটা হচ্ছে স্কারসিটি। আর আর্জেন্সি ছিল এটা যে রাত 12টার মধ্যে যদি এই অফারটা, আজকের অফারটা রাত 12টার মধ্যে শেষ, আর কালকের অফারটা আবার এরকম, পরের দিন যেটা সেটা আবার মানে রেগুলার অফার চলবে। কিন্তু আজকের জন্য এটা, এই হচ্ছে আর্জেন্সি। তো আপনার এই দুইটা জিনিস আমরা জানলাম, আর্জেন্সি এবং স্কারসিটি। আর সোশ্যাল প্রুফ হচ্ছে ব্র্যান্ডের সাথে বেশিরভাগ কাস্টমারের সম্পর্ক শুরু হয় অবিশ্বাস দিয়ে, অবিশ্বাস থেকে। শুরুতে কোনো ব্র্যান্ডকে কি কেউ বিশ্বাস করে? কেউ দেখি আগে ওরা কি করে, তাই না? বিলিভ করতে চায় না। তখন ওরা কি করে, চারপাশ থেকে একটু শোনে যে আসলে কেমন, আসলে এটা কেমন। তো যারা কিনছে ওরা রিভিউ কি দিচ্ছে, আমরাই তো দেখি। একটা অ্যাপস ইনস্টল করতে যে, ডাউনলোড করতে যে আমরা দেখি যে লোকজন ওখানে কি লিখছে, যদি দেখি যে এটা রেটিং ভালো না, লোকজন আবার বই কিনতে গেলে দেখে যে এটার অনুবাদটা কেমন, না মানে যারা কিনেছে ওরা রিভিউ দিচ্ছে ভালো না, অনুবাদটা অনুবাদ আসলে একদম ভালোই হয় না, সত্যি কথা যেটা। আপনি নিজেই ট্রান্সলেট করে দেখেন, আপনারটাও ভালো হবে না। কারণ কি, এক দেশের একজন যেই ব্যক্তিগত অনুভূতি থেকে এটা লিখেছে, আরেক দেশের আরেকজন যে সেম অনুভূতিতে আসবে না, তাই না? তবে কিছুটা আমরা মানে স্বাদ পাই আর কি, সেজন্য আমরা করি। তো আমরা তখন কি রিভিউটা কি দেখি যে ও না এটা নেওয়া যাবে না। আপনার সোশ্যাল প্রুফ কিন্তু আপনার লাগবে। এখন এই সোশ্যাল প্রুফ কি শুধু সোশ্যাল মিডিয়ায়, এখন সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার মার্কেটিং হলো কিন্তু ডেলিভারি দেওয়ার সময় খারাপ একটা অভিজ্ঞতা হলো, তাহলে কি সোশ্যাল প্রুফ আপনি করতে পারলেন না? এখন এটা একটা বিশাল ব্যাপার, সোশ্যাল প্রুফ সবাই ভালো বলতেছে তার মানে ভালো, এরকম। তো তারপরও সোশ্যাল প্রুফের জায়গাটা একটু কারণ দেখা যায় কি অনেক সময় এগুলা মানুষ কিনে, তাই না? অসংখ্য রিভিউ মানুষ কিনে টাকা দিয়ে। তো মানে এরকম টাকা দিয়ে প্রচুর রিভিউ কেনা যেসব ব্র্যান্ড, এসব জায়গা থেকে আমরা অনেক সময় পারচেসও করেছি, করে দেখেছি যে অ্যাকচুয়ালি ওরা তো মানে ওরা লাইক কিনে, কমেন্ট কিনে, ভালো রিভিউ কিনে, সবই কিনে। ওটা কিনে কিনে ওরা হচ্ছে কোটি কোটি টাকার বিজনেস করছে। একবার পারচেস করলাম আর করলামই না। আমি এরকম অনেকগুলো ভালো ভালো ড্রেসের ব্র্যান্ড আছে বাংলাদেশে, ভাইরাল ব্র্যান্ড অনেকগুলা, ভালো নারী উদ্যোক্তা, ওরা দেখি প্রচুর অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ডও পাইছে। বিশ্বাস করেন কয়েকবার কয়েক জায়গা থেকে কিনেছি, প্রত্যেকটা জায়গায় ঠকেছি। মানে কথাই বলা যায় না ওদের সাথে। হ্যাঁ মানে ও সরি ম্যাম, এবারের মতো এটা হয়েছে, তারপরে এটা সে এই সে। তো সোশ্যাল প্রুফটা দেখে যে আপনি কিনবেন এটা আসলে না, কিন্তু আপনি যখন সেল করবেন তখন আপনি রিয়েল কিছু সোশ্যাল প্রুফ অবশ্যই রাখবেন, কারণ আপনার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা। এখানে আপনি মানে এক্সিস্টিং কাস্টমারের থেকে টেস্টিমোনিয়াল রিভিউ কালেকশন করবেন, ওয়েবসাইটে কাস্টমার কাউন্ট দেখাবেন, যেমন 10 মিনিট স্কুলে যে কোনো কোর্স পারচেজে দেখা যায় কতজন ইতিমধ্যে কিনেছে, কতজন এনরোল করেছে, এগুলো আর কি দেখা যায়। তো ওগুলাও করতে গেলে আপনার মধ্যে ভালো হবে, এগুলোও তো ভাই কিনা যায় তাই না? 50 জনকে মানে টাকা বাজেট থাকলে সবগুলোই করা যায়। তারপরেও আমরা এইসব ধোঁকাবাজি আমরা চাই না, আমরা চাই আমাদের যাত্রাপথটা সৎ হোক, হালাল হোক। আমরা মোটামুটি নেক্সট ইয়েতে চলে আসছি। অ্যাকচুয়ালি আমাদের বিজনেস ওনার হিসেবে আমাদের কাজ হবে এই কন্টেন্টকে ক্যাশে পরিণত করা, তাহলে কন্টেন্ট হবে ক্যাশ। ফিউচার অফ অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপনময় জীবন। হ্যাঁ, বিজ্ঞাপন যেভাবে প্রসারিত হচ্ছে আগামী, এটা আমি পরের পেজে চলে গেছি 52। বিজ্ঞাপন যেভাবে প্রসারিত হচ্ছে আগামীর জীবন বিজ্ঞাপনময় হয়ে যাবে। ও সব কিছুতে বিজ্ঞাপন, কোনো কিছুতে মানে আপনি নিজে একটা বিজ্ঞাপন হয়ে যাবেন, আমি একটা বিজ্ঞাপন হয়ে যাবো, মানে হয়েও গেছি। ফেসবুকে ঢুকলে দেখবেন সবাই সেল করতেছে। মানে আগে 2007-8-এর সময়, 8-এর সময় মনে হয় ফেসবুক বের হয়েছে, আর আমার আইডি ছিল 9-এ। তো তখন থেকে সবাই ফেসবুক কেন চালাইতো, যে ব্যক্তিগত আবেগ উচ্ছ্বাস, বন্ধুদের সাথে বিভিন্ন স্মৃতি, এটা সেটা। আর এখন ফেসবুক সবাই চালায় বিজনেসের জন্য, পলিটিক্স, মানে কোনো না কোনো সোশ্যাল কাজ করার জন্য। সেটার পিছনেও থাকে একটা বিজনেস। তো উপস্থাপকরা দেখেন নাম কি বলবে, নিজের নামের আগে কোম্পানির নাম বলে, তো দেখেন না সব বলে যে এটা প্রেজেন্ট ওইটা প্রেজেন্ট, সব কিছুর উপরে হচ্ছে বিজ্ঞাপন।
মোবাইলে এমন সময় আসবে যে হচ্ছে মোবাইলে কল আসলেও যে রিসিভ করার আগে 3 3 সেকেন্ড হচ্ছে আনস্কিপেবল বিজ্ঞাপন চলে আসবে। তাহলে এত পরিমাণ বিজ্ঞাপনময় জীবন হবে হচ্ছে। সবকিছু মিলে এখানে দেখেন যেসব উদাহরণ স্যার এখানে দিয়েছে এগুলো তো ঘটছে, আরো ঘটবে। এবং দেখেন ইনফ্লুয়েন্সাররাও বিভিন্ন ব্র্যান্ডের নাম লাগাচ্ছে। রাফসানদার ছোট ভাইয়ের নাম হয়ে যাবে রাফসান বা কাচ্চি ভাই। কথার কথা আর কি, যে যাকে তাকে দেখলে যেন কাচ্চির কথা মনে হয়। তাহসান খান হয়ে যাবেন তাহসান ফ্রেশ চিকেন। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা বুঝতে পারলাম যে তাহলে দিন দিন সোশ্যাল অ্যাডভার্টাইজিং এর খরচ কিন্তু বাড়বে। এখন যদি মানে 25% আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং এ দিই, তখন দেখা যাবে 40% দিতে হচ্ছে, আস্তে আস্তে 60%। তাহলে পুরো মানে মালিকানা চলে যাচ্ছে পুরো অ্যাডভার্ট। তাহলে এই কস্টিং আপনি কিভাবে উঠাবেন? সেটা তো কাস্টমারকে কনজাম্পশন দিয়েই উঠাইতে হবে। তো চারিদিকে শুধু হাহাকার। কেন? যে মিডিয়ার খরচ বৃদ্ধি, রেজাল্ট হ্রাস, এই জিনিসগুলো দেখেন। তারপরে কি হলো, এরপরেও কিন্তু দেখা যায় যে মানুষ হচ্ছে বিশ্বাস করে না। অ্যাড দিচ্ছে, দেখছে, বিশ্বাস করছে না। কাস্টমার বুঝে গেছে যে বিদ্যা সিনহা মিম লাক্সের বিজ্ঞাপন দিলেও তা নিজে গায়ে মানে না। মানে কোন সুপারস্টার বা যে স্টাররা হচ্ছে বিভিন্ন সাবান তেল এটা সেটা ওদের মানে দিচ্ছে বিজ্ঞাপন, ওরা তো এগুলো মাখে না। ওরা তো মাখে বিদেশি প্রোডাক্ট। আবার এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি অ্যাম্বাসেডর দেখা যায় যে ওরা কয়েকটা একই স্কিন কেয়ারের প্রোডাক্ট কয়েকটা ব্র্যান্ডকে ওরা প্রমোট করতেছে। এবং ওরা মাখে না সেটা আবার টক শোতে বলেও। হ্যাঁ, যে ওটা তো আমি আমি মানে পেমেন্টের মাধ্যমে এটা আমি সার্ভিস, ওরা ভাবতেছে এটা আমি সার্ভিস দিচ্ছি, এটা তো আমি জাস্ট পেইড, এটা দিচ্ছি আমি, তার মানে যে আমাকে ব্যবহার করতে এমন না। তাহলে অবস্থাটা কি তখন? মানুষ কি ট্রাস্ট করে? এই জিনিস করতে চায় না, তারপরেও মানুষ কিনে কিন্তু ওই যে ইমোশনের কারণে। দেখতেছে ও আচ্ছা এই নায়িকা এটা এই মডেল এটা করছে, মৌ নোবেল এটা করছে, সুতরাং আসলে মৌ নোবেল এটা মাখেও না, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব? আমাদের খেলা হবে আরো ডিপ। কারণ আমরা তো উদ্যোক্তা ছোট, আমরা তো আর এত বড় বাজেট নাই বিজ্ঞাপনের। তো আমরা কি করব? অ্যাডভার্টাইজিং বনাম কন্টেন্ট মার্কেটিং। আমরা অ্যাডভার্টাইজ করবো না, আমরা কন্টেন্ট মার্কেটিং করবো। অ্যাডভার্টাইজ হচ্ছে আপনি প্রোডাক্টের গুণাগুণ বলতেছেন, এটা কিনলে এই হবে ওই হবে বুঝাচ্ছেন। আর কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট মার্কেটিং দেখেন এর পরের পৃষ্ঠাতে আমরা যাই। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে কন্টেন্ট মানে পার্সুয়েশন, কাস্টমার লাইফে কি ধরনের ভ্যালু অ্যাড হবে সেটা বলে তাকে সঠিক সিদ্ধান্তটা নিতে সহযোগিতা করা। তাহলে কি ধরনের কন্টেন্ট বানাবেন আপনি? এখন কার কার মাধ্যমে অ্যাডভার্টাইজিং কি আর কন্টেন্ট কি এটা তো বুঝতে পারলেন। কি ধরনের কন্টেন্ট বানাবেন? কন্টেন্টের ধরন নিয়ে গুগলে সার্চ দিলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কত রকমের যা আছে। তো এত জটিলতা, আপনি সবকিছু আবার সার্চ করে করতে গেলে আপনার ব্রেন ওই যে মানে হজবরল হয়ে যাবে। তো আপনি অ্যাটেনশন, ট্রাস্ট, অ্যাকশন, এই 3 ধরনের কন্টেন্টের কথা মনে করেন। একটা হচ্ছে অ্যাটেনশন, মানে কি? এমন কন্টেন্ট যেটা মানুষের মনোযোগ আকর্ষণে সক্ষম, ইন্টারেস্টিং, স্ট্রাইকিং এন্ড রেলিভেন্ট জিনিস বানালে কাস্টমার কানেক্ট হবে। যেমন ইঁদুর মারার ওষুধ বিক্রি করলে কন্টেন্ট বানাবেন কি? ইঁদুরের কাচ্চি বিরিয়ানি জায়গায় খায় জায়গায় মরে। মানে এটা হচ্ছে ওর অ্যাটেনশনটা নিলেন আর কি। হ্যাঁ। এবং ট্রাস্ট, যেসব কন্টেন্টে ব্র্যান্ডের অথরিটি প্রকাশ পায়, মানুষের আস্থা তৈরি হয়। হ্যাঁ, এরকম রিভিউ ভিডিও, বিভিন্ন সার্টিফিকেশন, এরকম ধরেন আমি আপনাদেরকে বললাম যে আমার এই এই সার্টিফিকেট আছে, আমি এই এই ক্লাসগুলো করেছি, এখন করছি, ইনশাল্লাহ আরো করব, আরো চলছি, এই হচ্ছে একটা সার্টিফিকেশন যে আপনার একটা ট্রাস্ট, একটা অথরিটি। তারপর নিজের কিছু কাজ দেখানো, এটা হচ্ছে একটা রিভিউ ভিডিও। তারপর স্যার যখন বলে আমি প্রথম আন্তর্জাতিক সার্টিফাইড হ্যাপিনেস কোচ, এটা একটা বিশাল অথরিটি। তো কাস্টমার তখন কি করে আপনার এই অথরিটি দেখলে? যেমন আমরা বলি কি এই প্রোডাক্ট এখন বিএসটিআই অনুমোদিত। আসলে বিএসটিআই হইলে যে তো এই বাজারে যে এত ঘি মধু আছে, তো ওগুলো তো বিএসটিআই অনুমোদিত, তাইলে আর আমি আর এটার সাথে এটা তফাৎ কি? তফাৎটা আমাকে বলতে হবে, ট্রাস্ট যেন বাড়ে। এবার আসেন অ্যাকশন, এগুলো মূলত অ্যাডভার্টাইজিং কন্টেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে কি মানে মূল ফোকাস থাকে সেলসে, যে এখনই জয়েন করুন, এই অফার এখনই নিন, লার্ন মোর দিলাম, বিভিন্ন বাটন টাটন অ্যাড করে পণ্যের গুণাগুণ এগুলো দিয়ে অ্যাকশন তাদেরকে নিতে বললাম। তো এটা হচ্ছে কি আপনি বুঝতে হবে পুরোটা জিনিস। যেমন ধরেন আপনার বডি, আপনি এখন এই বইতে মাথাও পাইছেন, তারপরে চোখ কান নাক গলা এগুলা পাইছেন, হাত পা সবই পাইছেন। এখন কোনটার পরে কোনটা বসাবেন? এখন যদি চোখ যদি মাথার পিছনে দিয়ে দেন তাহলে কি হবে? বডিটা হবে না। কথার মানে মানুষ তো আর আমরা বানাই না, ধরেন যে একটা রোবট টোবট কিছু হইলো, হ্যাঁ। অথবা মানুষ বাদ দেন, উম, অন্য কিছু একটা দিলাম, যে বোতলের ছিপি বা যে কোনো একটা কিছু আপনি একটা ধরেন মডেল। আমি একটু মানুষের কথা বলতে সুবিধা আর কি, শুনতে সুন্দর। যে ঠিক আছে এখন আমি তো সবই আছে, আমি এখন নাইমা যাই খালি বানাই ফেললাম, তাহলে কিন্তু হবে না। আপনি কিন্তু জানতে হবে কোন জায়গায় কোনটা প্লেস করতে হবে, কোন জায়গায় কোনটা অ্যালাইন্ড হবে।
এখন আপনার অ্যাডভার্টাইজিং কি, কন্টেন্ট কি, আপনি জানেন, ইনফ্লুয়েন্সারও রাখলেন, ইয়েও করলেন, বা সেলিব্রিটিও পাইলেন। সেলিব্রিটি তো অনেক টাকা, ইনফ্লুয়েন্সার একটু হাত দিতে পারবেন, কিন্তু সেলিব্রিটিদেরকে পাওয়াটাই টাফ। হ্যাঁ, ওরা বড় বড় ব্র্যান্ডের জন্য কাজ করে, বড় বড় টাকা, এই জন্য বড় বড় ব্র্যান্ড। তারপর আপনি জানেন কিভাবে কোন পর্যায়ে টাকা মানে সেলস কিভাবে ম্যাক্সিমাইজেশন করবেন, কাস্টমার কিভাবে বাড়াবেন, কাস্টমার, এগুলো আপনি সবই জানেন, কিন্তু কখন, কোন মাসে, কয় তারিখে, কোনটার জন্য আপনি কাজ করবেন, এইটা যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই যে ওই অবস্থা ওইরকম হবে, চোখ আছে কিন্তু কোন সাইড দিয়ে লাগাবেন, এরকম আর কি। আচ্ছা, তো আপনার এই জন্য এগুলোতে আপনাকে অ্যাকশন নেওয়ার আগেই আপনাকে কন্টেন্ট নিয়ে ব্যাপক রিসার্চ করে, এবার আমি এতটুকু জানি যে কিছু প্রোডাক্টের বিজ্ঞাপন রান করার আগে কমপক্ষে 20টা কন্টেন্ট বানায় ফেলতে হয়। এত কিছু শেষ করার পর আপনি অ্যাকশনে নামবেন, তার আগে না। তো পণ্যের দেশি বিদেশি ব্র্যান্ডগুলো কি ধরনের কন্টেন্ট করছে এগুলো রিভিউ করতে হবে, কারোটা কপি করবেন না, বাট রিভিউ করবেন, দেখবেন, অনুপ্রেরণা নেবেন, নিজে নিজে থিঙ্ক করবেন যে এমন কি করা যায়। হ্যাঁ, যত ক্রিয়েটিভ কন্টেন্টই বানান, দিন শেষে কিন্তু সেলস হিট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ইট ইফ ইট ডাজন্ট সেল, ইট ইজ নট ক্রিয়েটিভ, মানে শেষ পর্যন্ত সেল না হয় তাহলে এটা ক্রিয়েটিভ না। দুনিয়ার অনেক কিছু না বলে মেইন কথাটা বলে অডিয়েন্সের মাথায় ঢুকতে হবে। যেহেতু মানি ব্যাগ দখল করবেন না, আপনি করবেন মন দখল, পরে সে পুরো মানি ব্যাগ আপনাকে দিয়ে দিবে, তাই না? আপনার কমিউনিকেশন দেখে যদি কাস্টমার বুঝে আপনি তাকে বুঝতে পারছেন, তাইলে সে আপনার পণ্য কিনবে। কন্টেন্ট ইকুয়াল টু রেলিভেন্সি প্লাস সলিউশন প্লাস ব্র্যান্ড এবং অ্যাসোসিয়েশন। এই গুড কন্টেন্ট কিভাবে বানাবেন? রেলিভেন্সি লাগবে, সলিউশন লাগবে, ব্র্যান্ড হতে হবে, মানে ব্র্যান্ড অ্যাসোসিয়েশন হতে হবে। ভালো কন্টেন্ট অবশ্যই ক্রেতার সাথে রেলিভেন্ট হবে, যার সাথে যেটা যায় তার সাথে ওইটাই। কাস্টমারের চিন্তা করে করতে হবে, কাস্টমারের লেভেল অনুযায়ী কথা বলতে হবে। হ্যাঁ, চুইংগামের ক্ষেত্রে মামা জোশ এসব ওয়ার্ড কি ব্যবহার ঠিক আছে করতে পারেন, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের কন্টেন্টে কি এসব ওয়ার্ড চলবে? তাহলে কোন জায়গায়, ওই যে বললাম কোন জায়গায় কোনটা। আবার আমরা কি করি ভাই, ফানি পোস্ট দিতে পারলেই আমরা মনে করি যে ব্র্যান্ড হিট, কিন্তু আসলে এগুলো হচ্ছে কি লো লেভেলের মার্কেটিং। ঠিক আছে, সবাই কি সবকিছু, আমি কি আমার পেজে ওই জিনিস, ভাইরাল জিনিসগুলো দিতে পারবো? আমি কি ওইগুলা নিয়ে মানে হাসি ঠাট্টা করলে কি আমার কি ভাবমূর্তি ঠিক থাকবে? ওই আমার বুঝতে হবে ওইটা। তো কন্টেন্টে ক্রেতার জীবনের কোনো না কোনো সমস্যার সলিউশন থাকবে, কন্টেন্ট দিয়ে আপনাকে বোঝাতে হবে যে কি প্রবলেমের আপনি সমাধান দিচ্ছেন। প্রতিটা কন্টেন্টে ব্র্যান্ডকে ক্রিয়েটিভ ওয়েতে কানেক্ট করতে হবে, ক্রিয়েটিভ ওয়ে। ছোট ছোট ওয়ার্ড ইউজ করেছি, খুব পাওয়ারফুল এগুলো। আসলে বই পড়ার আগে কিন্তু এত বোঝা যায়নি, বলার সময়ও কিন্তু আরো সামনে বললে হয়তো আরো কিছু বের হবে। তো বিভিন্ন দিবস বা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে শুধু উইশ পোস্ট করলে হয় না, ব্র্যান্ডের সাথেও কানেকশন লাগবে। যেমন কাস্টমার্স ডোন্ট বাই হোয়াট ইউ ডু, দে বাই হোয়াই ইউ ডু ইট। কেন আপনি করছেন সেজন্য তারা কিনে, কিন্তু আপনি কি বিক্রি করছেন সেটার জন্য তো ওরা কিনবে না। হ্যাঁ ভাই, আমি এটা সেল করছি, এই জন্য কেউ কিনবে? কিনবে না। অতএব আপনি যদি কন্টেন্টের মাধ্যমে কাস্টমার কেন কিনবে সেটা ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে ওরা ডিসিশন নেবে। হুম। শেষ কথা, আমরা ওই আগের অধ্যায় ছিলাম না, কাস্টমার ট্রান্সফরমেশন চাই। কাস্টমার আপনার প্রোডাক্ট কিনে না, ও কিনে ওর ট্রান্সফরমেশন। সো এখানে আবার বলেছে এটা আবার সবসময় ঠিক না, তো লেভেল বুঝে কাস্টমার আবার ডেসক্রিপশন অফ দ্য ট্রান্সফরমেশন কিনে। আপনার পণ্য ভালো কি মন্দ সেটা আগে কাস্টমার বুঝবে কি করে? হ্যাঁ, আগে তো তাকে একটা ডেসক্রিপশন বলতে হবে, তারপরে না তার ট্রান্সফরমেশনটা আসবে। তো এটার একমাত্র উপায় কন্টেন্ট। আপনি কি মানে ব্র্যান্ড কি নিয়ে বলছেন এটা কোনো ম্যাটার না, কাস্টমার আপনার ব্র্যান্ড নিয়ে কি ভাবছে ওইটা ম্যাটার। আপনি আমার সম্পর্কে কি ভাবছেন এটাই হচ্ছে ব্র্যান্ডিং। কাস্টমার কি ভাববে এটা ঠিক করে দেয় হচ্ছে কন্টেন্ট, কাস্টমারের মনের জায়গাটা দখল করে কন্টেন্টের মাধ্যমে, আর এটাই হচ্ছে ব্র্যান্ডিং। তো আমরা অ্যাকচুয়ালি শেষ পর্যায়ে এসেছি। এখানে একটা ফান করেছেন স্যার, যে মানে এই যে এই নির্বাচনের সময় যে প্রচারণাগুলো চালায়, উনি হইলে অন্যভাবে করতো, যে মানে শুধু সালাম নিচ্ছে সালাম নিচ্ছে এরকম না নিয়ে উনি, যাই হোক, অন্যভাবে বলতেন। একই কন্টেন্ট দিয়ে ওরা এখনো নির্বাচন, মানে নতুন নতুন কন্টেন্ট দিয়ে যদি বাজিমাত করতো, কারণ কন্টেন্ট তো নির্বাচনের এখানেও এমনকি এইসব পোস্টও তো ইয়ে হয়, তাই না? বিজ্ঞাপন দেয়া হয়। তো উনি শেষে একটা মজার, কাঞ্চন ভাইয়ের সালাম নিন, ক্যাশ মেশিন পরে রিভিউ দিন। সারাদিন ধরে রিভিউ টিভিউ শুনলেন, এবার একটা রিভিউ দেন। বুঝতে পেরেছেন?